ওকে, তো আমরা হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে ক্লিপিং অ্যালগোরিদম দেখবো, দেন হচ্ছে আমরা গ্রাফিক্স পাইপলাইনে আরো কিছু জিনিস দেখবো। ঠিক আছে, তো আজকে পুরোপুরি আমরা লেকচার সিক্সের পার্ট ডিটা হচ্ছে শেষ করব। ঠিক আছে, আচ্ছা, তো শুরুতেই বলে আসি আমরা আমাদের ক্লিপিং জিনিসটা কি, আমরা যে ক্লিপিং অ্যালগোরিদমটা দেখবো, ক্লিপিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। তো এটা বোঝার জন্য আপনাদের আহ, শুরুতে একটা স্ক্রিন একটা স্ক্রিন কিভাবে কাজ করে সেই জিনিসটাকে ইমাজিন করতে হবে। ঠিক আছে, আমাদের যখন কোনো স্ক্রিন থাকে, সেই স্ক্রিনের কিন্তু একটা নির্দিষ্ট একটা বাউন্ডারি থাকে। ঠিক আছে, রিজিয়ন অফ ইন্টারেস্ট থাকে, যেটাকে আমরা আরওআই বলি। ঠিক আছে, যে পোর্শনটাতে রিজিয়ন অফ ইন্টারেস্টে আমরা আমাদের অবজেক্টগুলোকে দেখতে পাই। এখন ধরেন আপনার কাছে একটা এরকম ধরলাম আমি একটা স্কোয়ার শেপ কিছু আছে, একটা অবজেক্ট। এখন এটা আমি যদি ট্রান্সলেট করে নিয়ে যাই, ট্রান্সলেট করতে 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 এটাকে যদি বামে আস্তে আস্তে সরাই নিয়ে যাই, এটা এক সময় কিন্তু আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট বা স্ক্রিনের বাইরে চলে যাবে। ঠিক আছে, বাইরে যাওয়ার আগে একসময় এরকম অবস্থা আসবে, ধরেন পার্শিয়ালি সে ভিতরে আছে পার্শিয়ালি বাইরে। তো যখনই এইরকম সিচুয়েশন আসবে, তখন কিন্তু আমরা আমাদের পুরো অবজেক্টটাকে দেখাইতে পারবো না, অবজেক্টের পার্টিকুলার একটা পোর্শন শুধু ভিজিবল হবে। ঠিক আছে, যখন সে ভিতরে থাকবে পুরো পোর্শনটাই ভিজিবল, যখন বাইরে থাকবে পুরো পোর্শনটাই আমরা ইগনোর করব। ঠিক আছে, তো এই জিনিসটাই বেসিক্যালি ক্লিপিং এর মাধ্যমে আমরা করি। ঠিক আছে, আমাদের যখন কোনো অবজেক্ট স্ক্রিনের বাইরে অথবা পার্শিয়ালি বাইরে থাকে, সেই ক্ষেত্রে অবজেক্টটাকে আমাদের ক্লিপ করে দিতে হবে। ঠিক আছে, কেটে দিতে হবে, ক্লিপ করা মিন্স। ঠিক আছে, এই ক্লিপিংটাই করি হচ্ছে আমরা এই ক্লিপিং অ্যালগোরিদমের মাধ্যমে। ঠিক আছে, তো ক্লিপিং এর প্রাইমারি ইউজটা কি? The primary use of clipping is to remove objects, lines or line segments that are outside the viewing plane. So স্ক্রিনটাকে আমরা ভিউইং প্লেন বলি। ঠিক আছে, ভিউইং প্লেন। তো আমাদের ভিউইং প্লেনে যদি কোনো লাইন অবজেক্ট অথবা লাইন সেগমেন্টস থাকে, সেই ক্ষেত্রে আমাদের অবজেক্টটাকে ওই পোর্শনটাকে রিমুভ করে দিতে হবে যেটা বাইরে আছে। তো এইখানে যে অ্যালগোরিদমটা দেখবো সেটা আমরা হচ্ছে একটা লাইন ক্লিপিং অ্যালগোরিদম দেখবো, যেটাকে আমরা বলি সাইরাস বেক প্যারামেট্রিক লাইন ক্লিপিং অ্যালগোরিদম। ঠিক আছে, জাস্ট আমরা একটা লাইনকে কিভাবে ক্লিপ করতে হয় সেই জিনিসটা হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে দেখবো। যদিও অনেক অবজেক্টই, অনেক ধরনের অবজেক্ট, অনেক কিছু শেপ, মানে আরবিটারি শেপের অনেক কিছু ক্লিপ করা যায়, কিন্তু আমরা একদম বেসিক লেভেলে দেখবো একটা লাইনকে কিভাবে ক্লিপ করতে হয়। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমার বিফোর ক্লিপিং এ ধরেন আমাদের যখন মডেলগুলো ডিফাইন করছি, এরকম বেশ কিছু মডেল ছিল, লাইন ছিল। ঠিক আছে, এটা ধরলাম 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, 5টা লাইন আছে টোটাল। এখন এই এ এক 1 নাম্বার লাইনটা আমরা দেখতেছি কমপ্লিটলি ইনসাইড দা ভিং প্লেন। তো যদি পুরোপুরি থাকে আমরা সেটাকে কমপ্লিটলি ইনেবল করব, দেখাবো। যদি সেটা কমপ্লিটলি 3 নাম্বার আর 2 নাম্বার আমরা দেখতেছি কমপ্লিটলি আউটসাইড অফ দি ভিউইং প্লেন, তো এই দুটাকে আমরা কমপ্লিটলি ইগনোর করব। ঠিক আছে, এগুলোকে আমরা দেখাবো না। কিন্তু 4 নাম্বার আর 5 নাম্বারে দেখতেছি কি, সেটা পার্শিয়ালি স্ক্রিনের ভিতর আছে, তো আমাকে ওই পার্শিয়ালি অংশটা শুধু দেখাইতে হবে। ঠিক আছে, সো আমরা লাইনটাকে একটা পার্টিকুলার পোর্শনে ক্লিক করব। ঠিক আছে, এই পোর্শনটাতে হচ্ছে আমরা তাকে ক্লিপ ক্লিপ করে দিব, যে এই পোর্শনে আমার স্ক্রিনের সাথে সে ইন্টারসেক্ট করতেছে। ঠিক আছে, শুধু ওটুকু অংশ আমরা দেখাবো। আচ্ছা, তো এটা বোঝার জন্য আমাদের ইনসাইড আর আউটসাইড হাফ প্লেন কি জিনিস, এই কিছু কনসেপ্ট হচ্ছে আগে জানতে হবে। ঠিক আছে, এর মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে ইনসাইড হাফ প্লেন এবং আউটসাইড হাফ প্লেন। তো এটা কিছুই নাই, এটা চিন্তা করেন আমাদের স্ক্রিন যেহেতু একটা পার্টিকুলার স্ক্রিনে একটা রিজিয়ন অফ ইন্টারেস্ট আছে, তো এই রিজিয়ন অফ ইন্টারেস্টটা আমরা কিছু বাউন্ডারিজ এর মাধ্যমে সেট করি। ধরলাম স্ক্রিনটা এরকম, তাইলে স্ক্রিনের একটা লেফট বাউন্ডারি আছে, একটা রাইট বাউন্ডারি আছে, টপে একটা বাউন্ডারি আছে, বটম একটা বাউন্ডারি। তো ধরলাম এটা একটা লেফট বাউন্ডারি। তো লেফট বাউন্ডারিটা চিন্তা করেন, এটাকে পুরাটাকে যদি একটা 2D প্লেন চিন্তা করেন, 2D প্লেনটাকে লেফট এই বাউন্ডারিটা দুইটা প্লেনে হচ্ছে বিভক্ত করতেছে, ডিভাইড করতেছে। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি আউটসাইড হাফ প্লেন, যেটা বাহিরে আছে স্ক্রিনে। ঠিক আছে, আউটসাইড হাফ প্লেন। আর যে পোর্শনটা স্ক্রিনের ভিতরে আছে সেটাকে আমরা বলবো ইনসাইড হাফ প্লেন। ঠিক আছে, দুইটা পোর্শন ক্রিয়েট হচ্ছে, দুটা হাফ প্লেন ক্রিয়েট হচ্ছে। এটাকে আমরা একটা 2D প্লেন, পুরো অংশটাকে যদি চিন্তা করি, যার মধ্যে আমরা লেফট প্লেন দিয়ে একটা বাউন্ডারি সেট করতেছি, তো যেটা বাইরে থাকতেছে সেটাকে আউটসাইড বলতেছি, যেটা ভিতরে সেটা ইনসাইড। সিমিলারলি টপ
বাউন্ডারিটার যদি চিন্তা করি, টপ বাউন্ডারিটার জন্য এই পোর্শনটা হচ্ছে ইনসাইড হাফ প্লেন, এটা হচ্ছে আউটসাইড হাফ প্লেন। ঠিক আছে, ওএইচপি দিয়ে লিখলাম আউটসাইড হাফ প্লেন। সিমিলারলি রাইটের জন্য এটা ইনসাইড, এটা আউটসাইড হাফ প্লেন। ঠিক আছে, এটা হচ্ছে বটমের জন্য, বটম বাউন্ডারির জন্য এটা ইনসাইড হাফ প্লেন, এটা হচ্ছে আউটসাইড হাফ প্লেন। ঠিক আছে, তো আমরা একটা অবজেক্টের যেই পোর্শন গুলো ইনসাইড হাফ প্লেনে পড়বে সেই অংশগুলোকে শুধু দেখাবো, যেগুলো আউটসাইড হাফ প্লেনে থাকবে কোনো বাউন্ডারি রেসপেক্টে সেগুলাকে আমরা ইগনোর করব বা দেখাবো না। ঠিক আছে, দ্যাটস দ্য গোল, সিম্পলি। ঠিক আছে, এখন যেহেতু আমরা লাইন ক্লিপিং নিয়ে কাজ করতেছি, আমাদের লাইন নিয়ে ডিল করতে হবে এখানে। ঠিক আছে, লাইনটা চেক করতে হবে সেটা কি ইনসাইড হাফ প্লেন আছে নাকি আউটসাইড হাফ প্লেন। তো লাইন নিয়ে যদি আমাকে কাজ করতে হয়, ম্যাথমেটিক্যালি যদি আমরা করতে চাই, লাইনের আমাদের ইকুয়েশন জানতে হবে। এবং আমরা হচ্ছে এখানে এই অ্যালগোরিদমের জন্য লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনটা ইউজ করি। ঠিক আছে, এইটা হচ্ছে লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য লাইন। এই ইকুয়েশনটা আমি কিন্তু আপনাদের এর আগে অনেকবার দেখাইছি। এখানে টি হচ্ছে আমাদের প্যারামিটার, টি হচ্ছে আমাদের প্যারামিটার। ঠিক আছে, টি এর ভ্যালু আমরা ভ্যারি করব এবং টি এর ভ্যালু হবে সবসময় 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, এখন টি এর ভ্যালু যদি আমরা ভ্যারি করি, দ্যাট তাহলে কি হবে, এইখানে কয়েকটা জিনিস আছে দেওয়া থাকবে আপনার। ঠিক আছে, এই লাইনের ইকুয়েশনটা নিয়ে যখন আমরা কাজ করব, সেটা হচ্ছে এই পি নট আর পি ওয়ানটা। পি নট হচ্ছে আমার লাইনের একটা ধরেন যে স্টার্ট পয়েন্টটা, এবং পি ওয়ানটা হচ্ছে আমার লাইনের এন্ড পয়েন্টটা। লাইনের বেসিক্যালি দুটা এন্ড পয়েন্ট হচ্ছে আমার পি নট আর পি ওয়ান। এখন যখন আমরা টিটাকে ভ্যারি করব, আমরা কি পাবো, আমরা এই লাইনের উপর কিছু পয়েন্টস পাবো। ঠিক আছে, টি এর ভ্যালু যদি আমি 0 বসাই, টি যদি 0 বসাই, সেই ক্ষেত্রে আমরা পি অফ জিরোর ভ্যালু কত পাচ্ছি, পি নট পাচ্ছি। ঠিক আছে, একদম স্টার্ট পয়েন্টটা পাচ্ছি। আবার টি এর ভ্যালু যদি আমরা 1 বসাইতাম, সেই ক্ষেত্রে পি ওয়ানের ভ্যালুটা আমরা কত পাইতাম, পি ওয়ান পাইতাম। দ্যাট মিনস এন্ড পয়েন্টটাকে পাইতাম, আমরা লাস্ট পয়েন্টটাকে। মাঝামাঝি একটা পয়েন্ট নিলে মাঝামাঝি লাইন কোন একটা পয়েন্ট পাইতাম লাইনের উপর। ঠিক আছে, সে ফর এক্সাম্পল টি যদি আমরা হাফ পাইতাম, আমাদের পি অফ হাফ হইতো কত, পি নট আর পি ওয়ানের যদি আমি অ্যাভারেজ করি, যে পয়েন্টটা পাবো সেটাই। ঠিক আছে, মাঝামাঝি কোন একটা পয়েন্ট পাবো। তো লাইন নিয়ে ডিল করতে হবে, যেহেতু আমাকে লাইনের প্যারামেট্রিক কোয়েশনটা হচ্ছে আমাদের এই অ্যালগরিদমে লাগবে, যেটা আমরা সবাই জানি, ইউজ টু। ঠিক আছে আমার, ওকে অলরাইট, এগুলো সব জানি আমরা। আচ্ছা, এখন এবার আসি আমাদের এজ আর লাইন কিভাবে ইন্টারসেক্ট করে। এখন ইন্টারসেকশনটা কেন ইম্পর্টেন্ট, আমাদের যখন হচ্ছে লাইন ক্লিপিং নিয়ে ডিল করতে হবে, মানে আমরা যখন লাইনটাকে ক্লিপ করব, ঠিক আছে, আমরা দেখব কোন পয়েন্টে এসে সেটা ক্লিপ করতেছে। ঠিক আছে, এটা ভেরি জানাটা হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের। ধরলাম এটা হচ্ছে লাইনের, আমার হচ্ছে স্ক্রিনের লেফট বাউন্ডারিটা। ঠিক আছে, যার দুটা হাফ প্লেন আছে, এটা হচ্ছে আউটসাইড হাফ প্লেন এবং এটা ইনসাইড হাফ প্লেন। এখন একদম একটা লাইন চিন্তা করেন, লাইনটা যখন আমাদের ক্লিপ করতে হবে, আমাদের শুধু দেখতে হবে যে কোন পয়েন্টে এসে আমরা ক্লিপ করব। ঠিক আছে, কোন পয়েন্ট, এই পয়েন্টটা জাস্ট জানাটা ইম্পর্টেন্ট, যে আদৌ সেটা ক্লিপ করতে হবে কিনা, একটা জিনিস হচ্ছে এটা, এবং কোন পয়েন্টে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, এই দুটা জিনিস আমাদের জানতে হবে। তো এখন আমাকে সেই জন্য কোন পয়েন্টে যদি আমাকে ক্লিক করতে হয়, আমার এই দুটা জিনিস, আমাদের এই লেফট এজটা এবং আমাদের লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন দেখবো যে এটা কিভাবে বের করা যায় ইন্টারসেক্টিং পয়েন্টটা। তো এটার জন্য আমরা আমাদের এজটা ধরলাম হচ্ছে, এটা হচ্ছে লেফট এজ, লেফট এজের উপর, যেহেতু লেফট এজের সাথে আমি লাইনের ইন্টারসেকশন বের করব, লেফট এজের উপর একটা আউটওয়ার্ড নর্মাল ড্র করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা আউটওয়ার্ড নর্মাল। ঠিক আছে, এখন আউটওয়ার্ড নর্মাল কি জিনিস, আউটওয়ার্ড নর্মাল হচ্ছে একটা ভেক্টর, জাস্ট ইউনিট ভেক্টর। ঠিক আছে, একটা ইউনিট ভেক্টর, যেটা এখানে আমরা দেখতেছি এক্স এর নেগেটিভ এক্সিসকে এক্সিসের ডিরেকশনে আছে। ঠিক আছে, এটা একটা এক্সিস সিস্টেম যদি চিন্তা করেন, তাইলে এই নর্মালটার ভ্যালু হবে -1 0। আচ্ছা, আমি যদি এখানে আমাদের টপ এজের সাথে লাইনের একটা ইন্টারসেকশন বের করতে চাইতাম, আমাকে কিন্তু টপ এজের উপর আউটওয়ার্ড নর্মালটা ড্র করতে হতো। সেই ক্ষেত্রে আমার নর্মালের ভ্যালুটা কত হইতো, কেউ কি বলতে পারবেন আমাকে?
এনিওয়ান? যদি আমরা টপ এজের রেসপেক্টে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতাম, সেক্ষেত্রে আমার উপরের এই নর্মালটাকে বের করতে হতো। এখন এই নর্মালের ভ্যালুটা কত? যেহেতু এটা ওয়াই এর পজিটিভ ডিরেকশনে আছে, 0, জিরো, শুধু জিরো হবে 0, না, 1 স্যার। 0 1 হবে, তাই না? ওয়াই এর পজিটিভ দিক, তার মানে এক্স এর পোর্শন নাই, ওয়াই এর জাস্ট +1, ইউনিট ভেক্টর যেহেতু একটা। ঠিক আছে, সিমিলারলি এই রাইটের পজিটিভের জন্য কত হবে? 1 0 হবে। ঠিক আছে, এবং এটার জন্য বটমের জন্য 0 - 1 হবে, যেহেতু ওয়াই এর নেগেটিভ এক্সিসে আছে। ঠিক আছে, এটা এক্সিসের সাথে অ্যালাইন করে আমি ধরে নিচ্ছি এই নর্মাল গুলো। আচ্ছা, এবার আমরা নর্মাল কি জানি, এবং নর্মালটাকে আমরা ড্র করলাম আমাদের এরিয়ার উপর। ঠিক আছে, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমাদের লাইনের উপর আমরা যে কোনো একটা পয়েন্টকে নিব। ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট। তো এই পয়েন্টটাকে আমরা ডিনোট করতেছি পি, পি অফ টি দিয়ে। ঠিক আছে, পি অফ টি দিয়ে। পিটি হচ্ছে আমার একটা পয়েন্ট যেটা লাইনের উপর আছে। এখন আমরা কি করব? আমাদের এই যে নর্মালটা ড্র করলাম একটা এজের উপর, সেটা এজের একটা পয়েন্টের উপর, সেটাকে আমরা পিই বলতেছি। ঠিক আছে, পিই পয়েন্টটার উপর আমরা ধরলাম যে আমরা একটা নর্মাল ড্র করছি। এখন আমরা করব কি? এই পিই পয়েন্টটা থেকে আমাদের যে লাইনের উপর একটা পয়েন্ট আমরা ধরছি, দুটাকে কানেক্ট করে একটা ভেক্টর তৈরি করব। ঠিক আছে, আমরা নর্মাল একটা ভেক্টর জানি পিই পয়েন্টের উপর। এখন পিই পয়েন্টটা এবং পিটি পয়েন্ট যেটা লাইনের উপর একটা পয়েন্ট, দুটাকে কানেক্ট করে একটা ভেক্টর বানাবো। এখন এই পিই আর পিটি ভেক্টরটা যদি আমি ক্রিয়েট করতে চাই, আমাদের এই ভেক্টরটা কত কিভাবে আমরা বের করব? দুইটা পয়েন্ট জানি, তার থেকে একটা ভেক্টর বের করব। ঠিক আছে, সে ফর এক্সাম্পল এ পয়েন্ট আমরা জানি, বি পয়েন্ট আমরা জানি, তাইলে এবি ভেক্টরটা কত হবে? এবি ভেক্টর কিভাবে বের করি আমরা? বি - এ করে, বি মাইনাস। তাই না? বি - এ করলে তো আমরা সেটা বের করতে পারি। সো এখানেও সেম জিনিস। ঠিক আছে, দুইটা পয়েন্ট জানি, এই দুইটা পিই পিটি ভেক্টরটা কত হবে? পিটি, যেহেতু এন্ড পয়েন্ট, মাইনাস হচ্ছে স্টার্ট পয়েন্ট পি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভেক্টর ফ্রম পিই টু পিটি। আচ্ছা, এইবার আমাদের আরেকটা কাজ করতে হবে। এবার চিন্তা করে দেখেন, এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলের অবস্থাটা কি, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আছে, এই জিনিসটা জানাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরলাম অ্যাঙ্গেলটা যদি θ ডিগ্রি হয়, তাহলে এইটার থিটার ভ্যালুটা কি 90 থেকে কম হবে নাকি 90 থেকে বেশি, এটা কি আমরা বলতে পারি না? দেখে চোখে দেখায় বোঝা যায় যে এটা 90 ডিগ্রি থেকে কম আছে। ঠিক আছে, এখন একটা মজার বিষয় হচ্ছে, যখনই 90 থেকে কম আছে আমরা কিভাবে বুঝবো? আমরা দুটা ভেক্টর কিন্তু জানি। ঠিক আছে, আমাদের এন ভেক্টরটা জানি, এবং আমরা পিই পিটি এই ভেক্টরটা জানি। ঠিক আছে, পিই থেকে পিটি ডিরেকশনে যে ভেক্টরটা আছে সেটা জানি। এখন এই দুটা ভেক্টর যদি এন ভেক্টর এবং পিটি মাইনাস পি, এই দুটা ভেক্টরকে আমি ডট প্রোডাক্ট করি। ঠিক আছে, আমরা জানি ভেক্টর কিভাবে ডট প্রোডাক্ট করতে হয়। ডট প্রোডাক্ট করলে দেখা যাবে তাদের অ্যাঙ্গেল যদি 90 থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে তাদের ডট প্রোডাক্টের ভ্যালুটা পজিটিভ একটা ভ্যালু দিবে। ঠিক আছে, সবসময় পজিটিভ একটা ভ্যালু দিবে। সিমিলারলি আমরা যদি পিটি পয়েন্টটাকে এবার এইখানে না নিয়ে, বাহিরে না, মানে আউটওয়ার্ড, আউটসাইড হাফ প্লেনে না নিয়ে যদি ইনসাইড হাফ প্লেনে নিতাম, সেই ক্ষেত্রে আবার যদি আমরা আমাদের ভেক্টরটা হইতো এরকম, সেই ক্ষেত্রে কি অ্যাঙ্গেলটা 90 থেকে বড় হইতো না? অ্যাঙ্গেলটা হচ্ছে 90 থেকে বড় হইতো। সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি এন আর পিটি মাইনাস পির মধ্যে ডট প্রোডাক্টটা কত হবে? যদি অ্যাঙ্গেল 90 থেকে ছোট হয় তাইলে হচ্ছে পজিটিভ, তাইলে 90 থেকে বড় হইলে ডট প্রোডাক্টটা কত হবে? নেগেটিভ একটা ভ্যালু হবে। এটা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, সো আমরা দুইটা কেস দেখলাম। একটা হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 থেকে ছোট হয় তাইলে তাদের ডট প্রোডাক্ট পজিটিভ ভ্যালু হবে। আবার যদি তাদের অ্যাঙ্গেল 90 থেকে বড় হয় তাইলে তাদের ডট প্রোডাক্ট নেগেটিভ একটা ভ্যালু দিবে। কিন্তু ইন্টারসেকশনের জন্য আমাদের পিটি পয়েন্টটাকে কোথায় থাকতে হবে?
যদি আমরা এজ আর লাইনের মধ্যে ইন্টারসেকশন বের করতে চাই, এটা হচ্ছে আমার এজটা, এটা হচ্ছে আমার লাইনটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার লাইনটা, ঠিক আছে, আমি অন্য কালার দিয়ে নিয়ে করি। এখন এজ আর লাইনের মধ্যে ইন্টারসেকশন বের করতে হলে আমার পিটিটাকে এইখানে থাকতে হবে, সামহার এইখানে থাকতে হবে, এজ আর লাইনের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, ঠিক আছে। এখন এই এই পিটিটার সাথে যদি আমরা পি কে কানেক্ট করে একটা ভেক্টর তৈরি করি, সেই ক্ষেত্রে তাদের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়? এন আর পিটি, পি এর তখন অ্যাঙ্গেলটা কত হয় যেই পয়েন্টে গিয়ে ইন্টারসেকশনটা হয়? 0। জিরো? অ্যাঙ্গেল কি জিরো হচ্ছে এখানে? এন আর পিটি পি এর যে ভেক্টর, এই ভেক্টরটা এবং এই ভেক্টর ডট প্রোডাক্ট 0 স্যার। ডট প্রোডাক্ট জিরো হচ্ছে কেন? কারণ তাদের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। যখন দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাদের আমরা জানি ডট প্রোডাক্ট জিরো হয়, ঠিক আছে। এখন ইন্টারসেকশনের জন্য তার মানে আমার থার্ড যে লাস্টের কেসটা সেটা লাগবে, ঠিক আছে। এই দুটার কিন্তু দেখতেছি এই দুটা কেসে আমাদের কোনো ইন্টারসেকশন হচ্ছে না। যখনই এন ভেক্টরটা আর আমাদের পিটি আর পি এর আহ, মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তখনই আমরা দেখতেছি একটা এজের সাথে আমার এই পিটি পয়েন্টের ইন্টারসেকশন হয়। তাইলে আমাকে ডট প্রোডাক্ট হিসেবে যদি আমরা চিন্তা করতে চাই, আমরা জাস্ট দেখবো এন ডট এন ভেক্টরটা আর পিটি মাইনাস পির ভ্যালু যখন জিরো হবে তখনই একটা ইন্টারসেকশন থাকবে, ঠিক আছে। তাই মানে আমরা লাস্ট কেসটা ইন্টারসেকশনের জন্য কনসিডার করব, ঠিক আছে, এই কেসটা। এখন এটা যদি আমরা কনসিডার করি, আমাদের গোল হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করা, এই পয়েন্টটাকে বের করা। এইটা কিভাবে হচ্ছে আমরা বের করব? জাস্ট সিম্পলি আমি এই কেসটা নিয়ে এখন ডিল করব, ঠিক আছে। এটা নিয়ে আমি, যেহেতু এটা আমরা দেখছি এই কেসটাতেই শুধু ইন্টারসেক্টিং পয়েন্টটা পাচ্ছি, এটা নিয়ে আমরা কাজ করব। কিভাবে কি কাজ করব? এটা হচ্ছে আমার এই কেসের জন্য ইন্টারসেকশন হচ্ছে। এখন পিটির একটা ভ্যালু আছে, শুরুতেই বলছিলাম পিটি হচ্ছে একটা প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন, ঠিক আছে। লাইন থেকে বের করা যায় পিটির ভ্যালুটা, যেটার ইকুয়েশনটা অনেকটা এরকম, পি নট প্লাস টি ইন্টু পি ওয়ান মাইনাস পি নট, যেখানে পি নট হচ্ছে স্টার্ট পয়েন্ট এবং পি ওয়ান হচ্ছে এন্ড পয়েন্ট এই লাইনের, ঠিক আছে। ওকে, তাহলে এইবার আমরা এই পিটির ভ্যালুটা, যেটা হচ্ছে পি নট প্লাস টি ইন্টু পি ওয়ান মাইনাস পি নট, এই ভ্যালুটা আমরা আমাদের এই ইকুয়েশনের পিটিতে বসায় দিতে পারি সিম্পলি, ঠিক আছে। বসায় দিলে দেখেন এই জিনিসটাই আমরা আমাদের এই ইকুয়েশন ওয়ানে যদি বসাই, এতটুকু পোর্শনে আমরা বসাইলাম, এরকম কিছু একটা পাইলাম। এখন আমাদের গোল হচ্ছে কোন টি তে গিয়ে কোন টি এর ভ্যালুর জন্য আমরা ইন্টারসেক্টিং পয়েন্টটা পাই সেইটা জানা। যদি আমরা টিটাকে বের করতে পারি যে এই টি এর জন্য আমাদের একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, টি এর ভ্যালু তো এখানে অনেক হয়, জিরো থেকে আমরা দেখতেছি যে ওয়ানের মধ্যে কিছু একটা হয়। এখন আমরা যদি কোন টি এর জন্য ইন্টারসেক্টিং পয়েন্টটা আছে, ঠিক আছে, ইন্টারসেকশনটা হচ্ছে সেটা বের করতে পারি, তাহলেই তো আমরা এই পয়েন্টটাকে বের করতে পারবো কোন পয়েন্টটা আমাকে ক্লিক করতে হবে। তো আমাকে টিটাই বের করতে হবে এখানে। তো এখন এই ইকুয়েশনটাকে যদি সলভ করি, দেখেন জাস্ট সিম্পলি সলভ করে আমরা টি কে যদি এক সাইডে নিই, বাকি সবগুলো আরেক সাইডে নিই, আমরা কিন্তু টিটা ইজিলি বের করতে পারবো, কারণ বাকি এই জিনিসগুলো আমার জানা নোন, ঠিক আছে। আমরা টিটাকে সিম্পলি এই ইকুয়েশন ইউজ করে বের করতে পারি। এখানে আরেকটা কাজ করা হয়েছে, পি ওয়ান মাইনাস পি নটটাকে, দ্যাট মিনস এই আমার লাইনের এন্ড এবং স্টার্টের মধ্যে মানে মাধ্যমে যে ভেক্টরটা ক্রিয়েট হয়, ঠিক আছে, পি ওয়ান মাইনাস পি নট হচ্ছে আমার এই লাইনের ভেক্টরটা, লাইনের ভেক্টরটাকে ডি দিয়ে রিপ্লেস করা হয়েছে। ডি ইজ নাথিং বাট ভেক্টর অফ দি লাইন, ঠিক আছে, যে লাইনটা আমরা নিয়ে কাজ করতেছি, তো এটাকে ডি দিয়ে রিপ্লেস করছি। তাহলে আমার ফাইনাল টি এর জন্য এরকম একটা ইকুয়েশন আমরা পেয়ে যাই, যার মাধ্যমে আমরা ইন্টারসেকশন কোন পয়েন্টে গিয়ে হবে লাইনের আর এজের, সেই টি এর ভ্যালুটা পাবো। এখন টিটাই যদি দেখেন, আমরা যদি একবার টি বের করতে যাই, ধরলাম আমার ইন্টারসেকশন হচ্ছে টি এর ভ্যালু যখন 0.6 হইতেছে, এখন এই টিটা যদি আমরা এখানে বসায় দিই 0.6, আমরা কিন্তু ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এক্স ওয়াই এর ভ্যালুর ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। টিটা জানা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এখন এইখানে
জাস্ট শুধু টি এর ভ্যালু জানলেই ইন্টারসেক্টিং মানে আমরা ক্লিপ করতে পারবো না, কেন পারবো না? এইটা কি কেউ অ্যান্সার দিতে পারবেন কেন? ধরলাম আমার একটা লাইন আছে এরকম, ঠিক আছে, এরকম একটা আমি এখানে এঁকে দেখে একটা ছবিটা না দেখে এরকম একটা লাইন, ঠিক আছে, ধরলাম লাইনটা এরকম কিছু একটা। এখন এইখানে শুধু ইন্টারসেক্টিং পয়েন্টটা জানাই ইম্পর্টেন্ট না, মানে এনাফ না। যদি আমি ইন্টারসেক্টিং বের করতে চাই, শুধু এই ইন্টারসেক্টিং জানাটা ইম্পর্টেন্ট না। মানে আমাকে কিন্তু ইন্টারসেক্টিং পয়েন্ট যখন বের করতে হবে, আমাকে চারটা এজের রেসপেক্টে বের করতে হবে। ঠিক আছে, এখন এই এজটা যদি আপনি চিন্তা করেন, এই এজটা কিন্তু এরকম কিছু একটা, ঠিক আছে, এজের একটা ইকুয়েশন আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারসেকশন থাকবে। আবার এই এজটা যদি কনসিডার করি, এখানেও একটা ইন্টারসেকশন থাকবে। ঠিক আছে, আমি আরেকটা ছবি দেখাই আপনাদের। আহ আচ্ছা, সেইটা আমি এখানে দেখাই, একটু পরে দেখা যাচ্ছে। এখানে, এইখানে যদি দেখেন আমাদের, এখানে আমরা দেখতেছি শুধু টি এর ভ্যালুটা জানা ইম্পর্টেন্ট না। কারণ কি, এইটা, এই এই লাইনটা যদি আমরা কনসিডার করি, এই লাইনটা যদি কনসিডার করি, এই লাইনে আমরা দেখতেছি চারটা এজের সাথে চারটা ইন্টারসেকশন আমরা পয়েন্ট পাচ্ছি। বাট আমাকে যখন স্লিপ করতে হবে লাইন, আমাদের কিন্তু জাস্ট এই দুইটা পয়েন্টে এসে ক্লিপ করতে হবে। ঠিক আছে, ক্লিপ করলে আমরা ফাইনালি এই লাইনটা পাবো। আমাদের কিন্তু এই বাকি লাইনগুলো ইগনোর করতে হবে। ঠিক আছে, তো শুধু ইন্টারসেকশন জানাটাই ইম্পর্টেন্ট না, আমাকে কোন পয়েন্টে ইন্টারসেকশন, আমাকে এজ লাইনের ইন্টারসেকশন জানলেই হবে না। এজ লাইনে তো চারটা জায়গায় ইন্টারসেকশন হচ্ছে। ঠিক আছে, আমাকে বুঝতে হবে কোন পয়েন্টে এক্স্যাক্টলি আমরা ইন্টারসেকশনটা করব। আরেকটা কেস চিন্তা করি, এই লাইনটা যদি চিন্তা করি, এই লাইনে আমরা দেখতেছি টপ এজের সাথে আর হচ্ছে আমাদের লেফট এজটার সাথে দুইটা ইন্টারসেকশন হচ্ছে, বাট এটা কমপ্লিটলি আউটসাইড অফ দা ভিইং প্লেন। ঠিক আছে, ভিইং প্লেনের কমপ্লিটলি বাইরে। তো এই বাইরের কেসও আমাকে হ্যান্ডেল করতে হবে, যে কোন লাইনগুলো অ্যাকচুয়ালি বাইরে আছে সেগুলোকেও কিন্তু আমরা ইন্টারসেকশন মানে ক্লিপ করবো না বেসিক্যালি, সোজা কথা যদি বলি। ঠিক আছে, তো আমাকে শুধু ইন্টারসেক্টিং পয়েন্ট বের করলে হবে না, বুঝতে হবে যে কোথায় আমরা ইন্টারসেক্টিং করবো। আচ্ছা, সেটা বলার আগে আমাদের আরেকটা ছোট্ট জিনিস নিয়ে আমরা একটু কাজ করি। আমাদের যে টি এর ভ্যালুটা আমরা বের করছিলাম, এটা, সেইটা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ইকুয়েশনটা কি কেন কাজ করবে। এই ইকুয়েশনে একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে তার ডিনোমিনেটরটা। ঠিক আছে, যদি লক্ষ্য করে দেখেন, একটা ডট প্রোডাক্ট, এন আর ডি এর ডট প্রোডাক্ট। ঠিক আছে, এখন আমাকে এই ইকুয়েশনটার মাধ্যমে যদি আমরা টিটাকে বের করতে চাই, আমাকে প্রুফ করে আসতে হবে যে এই ডিনোমিনেটরটা কখনো জিরো হবে না। ঠিক আছে, কখনো জিরো হবে না। আদারওয়াইজ আমি যদি এখানে জিরো বসাই, এখানে কিন্তু টি এর ভ্যালু একটা ইনফাইনাইট ভ্যালু পাচ্ছি। কিন্তু আমরা জানি কি, টি এর ভ্যালু রেঞ্জেস বিটুইন 0 to 1। ঠিক আছে, তো এটা যদি ইনফাইনাইট হয়ে যায়, সো আমরা কিন্তু ইকুয়েশনটাকে মানে ভ্যালিড একটা ইকুয়েশন হিসেবে প্রুফ করতে পারবো না। ঠিক আছে, সো আমাকে প্রুফ করে আসতে হবে, হ্যাঁ, এই পোর্শনটা ডিনোমিনেটর কখনোই জিরো হবে না। ঠিক আছে, যদি না হয় আমাদের টি সবসময় কাজ করবে। এখন কেন হবে না এটা নিয়ে যদি কথা বলি, আমাকে ফার্স্টে যেহেতু এখানে দুটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে, আমাকে প্রুফ করে আসতে হবে যে দুইটা ভেক্টরের এই ডট প্রোডাক্টটা কখনো জিরো হবে না। দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো হওয়ার জন্য আমাকে কয়েকটা কেস হইতে পারে, যে এন এর ভেক্টরটা জিরো হইতে পারে, অথবা ডি এর ভেক্টরটাও জিরো হইতে পারে। ঠিক আছে, যদি এটা জিরো হয়, এটা যে কোনো একটা জিরো হয়। ঠিক আছে, এটা ধরলাম জিরো না, ধরলাম এটা হচ্ছে এক্স। জিরো আর এক্স এর ডট প্রোডাক্ট করলে কিন্তু আলটিমেটলি জিরোই হবে। আবার ধরলাম এন হচ্ছে ধরলাম ওয়াই, আর ডি ধরলাম যে আমি জিরো, ডিটাকে এবার জিরো ধরলাম। দুটা ডট প্রোডাক্ট করলে এই কেসটাও হচ্ছে জিরো হচ্ছিল আগেরটা, এবার এটাও কিন্তু যে কোনো একটা জিরো হলে জিরোই হবে ডট প্রোডাক্ট। আবার যদি দুইটাই জিরো হইতো, দুইটা জিরো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে জিরোই হইতো। ঠিক আছে, আমাকে প্রুফ করে আসতে হবে যে এই দুটার যে কোনো একটাও অ্যাকচুয়ালি জিরো হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম কেসটা চিন্তা করি যে আমাদের এন ভেক্টর কেন জিরো হবে না। আপনাদের এন এর চারটা ডিরেকশনে হচ্ছে চারটা নর্মাল ভেক্টর আমি একে দেখাইছি। ঠিক আছে, আমাদের চারটা এজের উপরে চারটা নর্মাল ভেক্টর হয়। এর মধ্যে কোনোটার কি ভ্যালু কমপ্লিটলি জিরো ছিল?
কোনো নর্মাল ভেক্টর ভ্যালু কি জিরো ছিল? কোনো নর্মাল ভেক্টরের ভ্যালু কিন্তু জিরো ছিল না, ঠিক আছে, এটা কখনোই পসিবল না, যেহেতু এটা আমার একটা এক্সিসের ডিরেকশনে আছে। এখন যদি আবার ডি ভেক্টরটা চিন্তা করি, সেটা কেন জিরো হবে না? এটা হচ্ছে যদি আমার ডি ভেক্টর হয়, ডি ভেক্টরটা কেন জিরো হবে না? ডি ভেক্টরটা কখন জিরো হবে? ডি হচ্ছে পি1 মাইনাস পি0, ঠিক আছে? তাহলে পি1 মাইনাস পি0টা কেন জিরো হবে না? এইখানে পি1টা বেসিক্যালি হচ্ছে আমার লাইনের একটা পয়েন্ট, এন্ড পয়েন্ট, এবং পি0টা হচ্ছে আমার লাইনের আরেকটা এন্ড পয়েন্ট। দুইটা কখন জিরো হবে? দুইটার সাবট্রাকশন কখন জিরো হবে? মানে দুটো, এই ভেক্টরটা কখন জিরো হবে, ডি ভেক্টরটা? যখন আমার পি1 আর পি0 সেম পয়েন্টে থাকবে, ঠিক আছে? আমি ধরলাম পি0 ইকুয়াল টু হচ্ছে পি1, সেই ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিসই সেম, দুইটা পয়েন্টই আমার সেম। এখন দুইটা পয়েন্টই যদি সেম হয়, পি1ও ধরলাম, পি0ও এখানে, সেক্ষেত্রে কি সেটার কোনো লাইন হবে? সেটা তো একটা পয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই কেসটাও পসিবল না, কোনো লাইনের ক্ষেত্রে দুইটা পয়েন্টই সেম হইতে পারবে না। আবার আরেকটা কেস নিয়ে চিন্তা করি আমরা, যে আমাদের এন ভেক্টর আর ডি ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে জিরো, ঠিক আছে? এটা কি হওয়া পসিবল? এন আর ডি ভেক্টরের ডট প্রোডাক্ট কখন জিরো হবে? দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট কখন জিরো হয়? আমি একটু আগে বলছি, দুটা ভেক্টরের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাদের ডট প্রোডাক্ট হচ্ছে জিরো হয়। এখন আমার এন ভেক্টর আর ডি ভেক্টর হচ্ছে লাইনের ভেক্টরটা, তারা কি জিরো হইতে কখন হবে? হ্যাঁ, হইতে পারবে, পারবে না আই এম নট সেইং, বাট হইতে পারবে, কিন্তু কখন হবে? যখন তাদের অ্যাঙ্গেল জিরো হবে। এখন নর্মালটা তো আমার ফিক্সড, এই ডিরেকশনে আছে। এখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কখন 90 ডিগ্রি হবে? আমি এই লাইনটাকে যদি এভাবে ড্র করি, চিন্তা করে দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি হবে। আবার যদি এখানে এখানে চিন্তা করি ট্রেনের ভিতর, সেই ক্ষেত্রেও কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। আবার যদি এজের উপর চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি ক্রিয়েট করতেছে, ঠিক আছে? তো এই যে কয়টা লাইনই আমি ড্র করলাম, সবগুলা লাইন কিন্তু এজের সাথে প্যারালালি আছে। এখন দুইটা প্যারালাল লাইনের মধ্যে কি কখনো ইন্টারসেকশন হওয়া পসিবল? দুইটা প্যারালাল লাইনের মধ্যে কখনো ইন্টারসেকশন হওয়া পসিবল? কখনোই পসিবল না। সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে না, ঠিক আছে? কোনো টি এর ভ্যালু আমরা পাবো না। তো এই কেসটাও পসিবল না, ঠিক আছে? আমাদের যেহেতু ইন্টারসেকশন নিয়ে আমরা ডিল করতেছি, দুইটা প্যারালাল লাইন কখনোই ইন্টারসেক্ট হবে না, ঠিক আছে? আমরা লাস্ট কেসটাও ইগনোর করতে পারি, ঠিক আছে? তাইলে আমরা বলতে পারতেছি যে আমাদের ডিনোমিনেটরটা কোন একটা ইন্টারসেক্টিং এজের সাথে লাইনে ইন্টারসেক্টিং পয়েন্টের জন্য কখনোই জিরো হবে না, ঠিক আছে? তো আমরা টিটা ভ্যালিড একটা ইকুয়েশন প্রুফ করতে পারলাম, ঠিক আছে? ঠিক আছে, সো এই লাস্টের কেসটা বলা আছে, সবগুলা কেস এখানে বলা আছে যে লাইন এন্ড নর্মাল আর নট পারপেন্ডিকুলার, প্যারালাল, তারা প্যারালাল দুইটা লাইনের মধ্যে ইন্টারসেকশন পসিবল না, ঠিক আছে? ওকে, মুভিং ব্যাক টু মানে এই জিনিসটা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে আমাদের জাস্ট অনলি ইন্টারসেক্টিং পয়েন্টটা জানাটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আমাকে বুঝতে হবে যে কোন পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করতে হবে। এখানে আমরা দেখছিলাম চারটা জায়গায় হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে, বাট আমরা চারটা সবগুলা ইন্টারসেক্টিং পয়েন্ট আমার জানার দরকার নেই, আমাদের জাস্ট বুঝতে হবে যে কোন পয়েন্টে গিয়ে আমরা ইন্টারসেক্ট করব, ঠিক আছে? আমরা দেখতেছি এইটার ক্ষেত্রে আমাদের এই দুটা পয়েন্ট আমাকে ইন্টারসেক্ট করতে হবে, এবং আমরা ক্লিক করে, এই দুটা পয়েন্টে ক্লিক করলে আমরা আমাদের লাইনটা পাবো, ঠিক আছে? এবং এইখানে আমরা দেখতেছিলাম একটা দুইটা ইন্টারসেকশন হচ্ছিল এজের সাথে লাইনের, বাট এটা কমপ্লিটলি আউটসাইড ভিইং প্লেন, ঠিক আছে? সো আমাদের ওই পোর্শন গুলাকে ইগনোর করতে হবে যেগুলা ভিইং প্লেনের কমপ্লিটলি বাইরে, ঠিক আছে? ইন্টারসেক্টিং পয়েন্ট যদি বাইর করতে পারি এবং সেখানে ইন্টারসেক্টিং পয়েন্টেই যদি ক্লিক করে দেই, তাইলেই কিন্তু হচ্ছে না। বললাম আমি এখানে ক্লিক করতেছি, এটাকে এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু এত বড় একটা লাইন পাবো, কিন্তু আমার স্ক্রিন হচ্ছে এতটুকু, ঠিক আছে? তো কিভাবে আমরা সেটা আমার স্ক্রিনে দেখাবো? সেটা তো পসিবল না, ঠিক আছে? তো আমাকে ক্লিক করতে হবে কোথায়, সেই জিনিসটা জানা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কিভাবে বের করব যে কোন পয়েন্ট গুলাতে আমাকে ইন্টারসেক্ট করতে হবে? এইটা করার জন্য আমাদের যে এজের সাথে লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট গুলা তৈরি হবে, সেইগুলাকে আমরা দুইটা
ক্লাসে হচ্ছে ভাগ করব, ঠিক আছে? একটাকে বলবো আমরা পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট, বা পি দিয়ে আমরা সেটাকে ডিনোট করতে পারি। আর একটা বলবো পটেনশিয়ালি লিভিং পয়েন্ট, ঠিক আছে? এখন কোনটা পটেনশিয়ালি এন্টারিং এবং কোনটা পটেনশিয়ালি লিভিং পয়েন্ট? ধরলাম আমাদের এইটা আমাদের লেফট, সরি বটম এজ। এখন আমাদের লাইনটা বটম এজের সাথে এই পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করলো। এই পয়েন্টে গিয়ে আমাদের লাইনটা কিন্তু আমাদের হাফ প্লেনের ভিতর, এই বটম এজের সাপেক্ষে যে হাফ প্লেনটা, ঠিক আছে, এই ডিরেকশনের ভিতর সে প্রবেশ করতেছে, হাফ প্লেন ইনসাইড হাফ প্লেনে সে ঢুকতেছে। তো যখনই একটা লাইন ইনসাইড হাফ প্লেনে এন্টার করবে, সেই পয়েন্টটাকে আমরা বলবো পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। এই পয়েন্টটাও যদি আমরা চিন্তা করি, এখানে লেফট এজের রেসপেক্টে এই পয়েন্টে যখন ইন্টারসেক্ট করতেছে, এই লাইনটা কিন্তু তখন আমার ইনসাইড হাফ প্লেনে ঢুকতেছে। তো এই পয়েন্টটাকে আমরা একটা পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট বলবো। সিমিলারলি আমরা যদি রাইট এজে খেয়াল করি, রাইট এজে সাথে লাইনের এই পয়েন্টে গিয়ে একটা ইন্টারসেকশন হচ্ছে, এবং এই পয়েন্টে আমরা দেখতেছি আমাদের লাইনটা আমাদের রাইট এজের রেসপেক্টে এটা কিন্তু আউটসাইড হাফ প্লেন, ঠিক আছে, এটা ইনসাইড হাফ প্লেন। রাইট এজের রেসপেক্টে যে পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট হচ্ছে, সেই পয়েন্টে কিন্তু লাইনটা আউটসাইড হাফ প্লেনের দিকে যাচ্ছে। তো যখনই আউটসাইড হাফ প্লেনে সে ইন্টার করতে থাকবে কোন একটা লাইন, সেটাকে আমরা পটেনশিয়ালি লিভিং একটা পয়েন্ট হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? সিমিলারলি টপ এজ নিয়ে যদি চিন্তা করি, টপ এজের রেসপেক্টে এই পয়েন্টে গিয়ে আমার লাইনটা ইন্টারসেক্ট করতেছে। এখন এই পয়েন্টে আমাদের লাইনটা কি করতেছে, টপ এজের রেসপেক্টে যে আমার আউটসাইড হাফ প্লেনটা, সেইখানে সে প্রবেশ করতেছে, ঠিক আছে? টপ এজের রেসপেক্টে ইনসাইড এটা, আউটসাইড এটা, আউটসাইডে সে প্রবেশ করতেছে, বাইরের দিকে যাচ্ছে সে, স্ক্রিন থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, তাইলে সেটাকে আমরা একটা পটেনশিয়ালি লিভিং পয়েন্ট বলবো, ঠিক আছে? তো আমরা আমাদের পয়েন্টগুলোকে দুইটা ক্লাসে ভাগ করলাম, ঠিক আছে, পটেনশিয়ালি এন্টারিং এবং পটেনশিয়ালি লিভিং। যেগুলা এন্টার করবে হাফ প্লেনে সেগুলাকে এন্টারিং বলবো, এবং যেগুলা হাফ প্লেন থেকে বাইরে হয়ে যাবে, আউটসাইড হাফ প্লেনে যাবে, সেগুলোকে পটেনশিয়ালি লিভিং পয়েন্ট হিসেবে আমরা কাউন্ট করবো। এইবার কিভাবে এই জিনিসটা আমরা বুঝবো? এটা তো আমরা দেখে বুঝতেছি যে কোনটা পটেনশিয়ালি এন্টারিং আর কোনটা পটেনশিয়ালি লিভিং, বাট আমরা কিভাবে হচ্ছে ম্যাথমেটিক্যালি জিনিসটা বের করবো যে কোনটা পটেনশিয়ালি এন্টারিং এবং পটেনশিয়ালি লিভিং কোনটা? এটা বোঝার জন্য আমাদের আবার ডট প্রোডাক্টে স্যার চলে যেতে হবে। হ্যাঁ, বলেন। স্যার উপরের দুইটা পয়েন্ট, ওই দুইটা কি স্যার এন্টারিং নাকি লিভিং স্যার? আগের স্লাইডের হ্যাঁ, এই দুটা পয়েন্ট হচ্ছে লেফট লিভিং বট পয়েন্ট। লেফট, এই দুটা এইটা পয়েন্ট, না স্যার, যে উপরের যেটা আর ও কি আচ্ছা আচ্ছা, এটা বাইরে এটা চিন্তা গেছে। করেন, আমি এটাও বলতাম একটু স্যার পরে, আচ্ছা সমস্যা নেই, এটা আগেই দেখাই। দেখেন, এই পয়েন্টে গিয়ে আমার ইন্টারসেক্ট হচ্ছে টপ এজের সাথে। টপ এজে এইটা কি, আউটসাইড হাফ প্লেন, এবং এটা হচ্ছে ইনসাইড, টপের সাপেক্ষে এটা ভিতরে এটা বাইরে। এখন এই পয়েন্টটা কি টপ এজের রেসপেক্টে বাইরে চলে যাচ্ছে না লাইনটা? তাইলে এটা কি পটেনশিয়ালি লিভিং পয়েন্ট। এবং এই পয়েন্ট এইখানে আবার ইন্টারসেক্ট করতেছে লেফট এজের সাপেক্ষে। আমি এগুলো একটু আগের গুলা মুছে দিই, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, এই এটা হচ্ছে আমার লেফট এজটা, ঠিক আছে? লেফট এজে পয়েন্টটা ইন্টারসেক্ট করতেছে এই পয়েন্টে গিয়ে, ঠিক আছে, লাইনটা। তাইলে লেফট এজে হচ্ছে এই ডিরেকশন হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে আউটসাইড। এখন এটা কি, লাইনটা কি ইনসাইডে ঢুকতেছে না, ইনসাইডের ডিরেকশনে ঢুকতেছে? তাইলে আমি এই পয়েন্টটাকে বলবো কি পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট, ঠিক আছে? বুঝা গেছে? ইনসাইড হাফ প্লেনে ঢুকলে লাইন যেই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে সেটা যদি ইনসাইডে ঢুকে সেটাকে এন্টারিং বলবো, যেটা যদি লিভিং এ ঢুকে, ঠিক আছে, আউটসাইড হাফ প্লেনে ঢুকে মানে সেটাকে স্যার লিভিং। হচ্ছে ডাইরেকশন, মানে ইনসাইডের ডাইরেকশনে গেলেই ওইটাকে হ্যাঁ, রাইট, এন্টারিং বা লিভিং বলতে পারো। রাইট, ডিরেকশনে গেলেই এটা হচ্ছে এইদিকে ওকে স্যার। আউটসাইডে যাচ্ছে লিভিং, আর যেটা ইনসাইডে ঢুকবে সেটাকে হচ্ছে এন্টারিং। এটাই।
আচ্ছা, ম্যাথমেটিক্যালি দেখি, ঠিক আছে, জিনিসটা ম্যাথমেটিক্যালি বোঝাটা ইম্পর্টেন্ট। দেখে বোঝাটা একরকম, আর ম্যাথমেটিক্যাল করাটা আরো ইজি। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি জিনিসটা করতে হইলে আমাকে লাইনের ভেক্টরটা চিন্তা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাইনের ভেক্টর P1 আর P0। এখন P1 আর P0টা কিন্তু আমরা ডি নামে একটা ভেক্টরে আগেই বের করছিলাম। ঠিক আছে, যেটা হচ্ছে P1 মাইনাস P0 করে করছিলাম। এখন এই লাইনের ভেক্টরের উপর সাথে আমরা দেখেন এই পয়েন্টে গিয়ে কিন্তু যখন ইন্টারসেক্ট করতেছে তখন বটম এজের রেসপেক্টে করতেছিল। ঠিক আছে, বটম এজের সাথে লাইনের একটা ইন্টারসেকশন হচ্ছে। এখন আমরা বটম এজের যেই পয়েন্টে ইন্টারসেকশন হচ্ছে সেই পয়েন্টে একটা নর্মাল ড্র করব। ঠিক আছে, নর্মাল আমরা জানি আউটওয়ার্ড নর্মাল। ঠিক আছে, বাইরের দিকে যে নর্মালটা সেটা ড্র করলাম। এখন আমরা দেখব নর্মালটা আর আমাদের যে ডি ভেক্টরটা লাইনের ভেক্টর তাদের অ্যাঙ্গেল কত আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দেখতেছি অ্যাঙ্গেলটা 90-র তুলনায় বড় আছে। এখন একটু আগে আমি আপনাদের বলছি দুটা ভেক্টরের অ্যাঙ্গেল যদি 90-র থেকে বড় হয় তাদের ডট প্রোডাক্ট কত হয়? পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? যদি অ্যাঙ্গেল 90-র থেকে নেগেটিভ। বড় হয় নেগেটিভ হবে। ঠিক আছে, সিম্পল। তাইলে আমরা বলতে পারি যদি আমার এন ভেক্টরটা আর ডি ভেক্টর লাইনের ভেক্টর আর নর্মালের ভেক্টরটার অ্যাঙ্গেল যদি 90-র থেকে বড় হয় তাহলে সেই পয়েন্টটাকে আমরা পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট বলতে পারবো। বাট আরো সোজা করে বলতে পারি এন ভেক্টরটা আর ডি ভেক্টরটার ডট প্রোডাক্ট যদি আমার নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। আমি আরেকটা কেস দিয়ে বুঝাই, যেটা আমরা একটু আগে দেখাইছিলাম, যে এই পটেনশিয়ালি এন্টারিং পয়েন্টটা বের করার পর আমরা একটা টেবিলে সেটাকে রেখে দিব। ঠিক আছে, সেটা পটেনশিয়ালি ইন্টারিং পয়েন্ট। এখন ইন্টারিং পয়েন্টে আমরা টি এর ভ্যালুটা জাস্ট ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করে একটা টেবিলে রেখে দেব। আচ্ছা, আরেকটা কেস দেখাই আপনাদের। এই পয়েন্টটা ইন্টারসেক্ট করতেছিল লেফট এজের সাথে। এটা আমার লেফট এজ। ঠিক আছে, লেফট। এখন লেফট এজের সাথে যেটা ইন্টারসেক্ট করতেছে লেফট এজের এই পয়েন্টে আমি একটা আউটওয়ার্ড নর্মাল ড্র করলাম, যেটা এরকম কিছু একটা। লেফট এজের নর্মালের ভ্যালু কত? এরকম -1 0। ঠিক আছে, এইবার আমি লাইনের আমার ভেক্টর ডি জানা আছে, দুইটার অ্যাঙ্গেল আমি দেখি, দেখেন থিটা। এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতেছি অ্যাঙ্গেল 90-র থেকে বড়। তাইলে আমরা এই জিনিসটা বলতে পারি যে আমার যখনই ইন ভেক্টর আর ডি ভেক্টরের ভ্যালু নেগেটিভ একটা ভ্যালু আসবে তখনই সেটা পটেনশিয়ালি একটা এন্টারিং পয়েন্ট। এটা আমার পটেনশিয়ালি এন্টারিং প্রথম পয়েন্টটা, এটা আমি বলতে পারি সেকেন্ড পয়েন্টটা। ঠিক আছে, একটা পটেনশিয়াল এন্টারিং পয়েন্ট বের হইলো, সেটা টি এর ভ্যালুটা আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট টিটাকে বের করব। এটারও একটা, এটাকে আমরা পটেনশিয়াল এন্টারিং বলতেছি, এটারও টি এর ভ্যালুটা আমরা বের করে রাখবো। ঠিক আছে, টি এর ভ্যালু কিভাবে বের করব? টি এর ভ্যালু কিভাবে বের করব? টি এর ভ্যালু এই যে একটু আগে দেখাইছিলাম, এরকম একটা ইকুয়েশন আমরা বানাইছিলাম। ঠিক আছে, এটা দিয়ে বের করব। টি এর ভ্যালু বের করে এই টেবিলটাতে রেখে দিলাম। আচ্ছা, আমাদের বাকি কেসগুলা দেখি। এটা হচ্ছে আমার, স্যার, হ্যাঁ, এখানে অ্যাঙ্গেলের ডিরেকশনটা কি ম্যাটার করে? মানে স্যার দুইটা ছবিতে তো একটা তো পজিটিভ ডিরেকশন অ্যাঙ্গেল না হইলো, আর একটা তো স্যার নেগেটিভ ডিরেকশন লাইন এইখানে অ্যান্ড নর্মাল ভেক্টরের। নেগেটিভ ডিরেকশন, এখানে হচ্ছে আউটওয়ার্ড নর্মালটা আমরা নিছি। ঠিক আছে, আমার লেফট, এটা এক্ষেত্রে কি তো স্যার লেফটে? এটা নেগেটিভ এটা হচ্ছে আমার নেগেটিভ অ্যাঙ্গেল না স্যার? নেগেটিভ অ্যাঙ্গেল, হ্যাঁ, না ওইটা ম্যাটার করবে না। অ্যাঙ্গেলের ডিরেকশন ম্যাটার করবে না, যে কোন ডিরেকশন এখানে, জাস্ট অ্যাঙ্গেলটা মানে স্যার কতখানি আছে নিচের সেটা। ছবিটায় হ্যাঁ, নিচের ছবি এখানে, এখানে জাস্ট ভিতরে দুটো ভেক্টরের অ্যাঙ্গেলটা ম্যাটার করবে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ ডাজন্ট ম্যাটার, অ্যাঙ্গেলটা। ঠিক আছে, দুটা ভেক্টর এন্টারিং পার্টের সাথে স্যার তাইলে জাস্ট অ্যাঙ্গেল নিব ভেক্টরের। ইন্টারিং পয়েন্টে, রাইট, ইন্টারিং আচ্ছা। পয়েন্টে আমি একটা নর্মাল ড্র করে তাদের আর আমার লাইনের সাথে ওই নর্মালের একটা অ্যাঙ্গেল নিব। ঠিক আছে, জি স্যার। এই। আর নেওয়ার সময় সবসময় জাস্ট আমাকে একটা জিনিস মেনটেন করতে হবে, আউটওয়ার্ড নর্মালটা নিব বাহিরের ডিরেকশনে। ঠিক আছে, দ্যাট মিনস আউটসাইড হাফ প্লেনের দিকে যেই নর্মালটা হবে, যেমন এটা যদি লেফট এজ হয়, লেফট এজের হচ্ছে বাহিরের ডিরেকশন হচ্ছে এটা। ঠিক আছে, তার উপর একটা লেফট এজের সাথে যখন ইন্টারসেকশন হবে আমি আউটওয়ার্ড নর্মাল নিব। আবার এইখানে যদি চিন্তা করি রাইট এজের সাথে, রাইট এজের বাইরের আউটসাইড হাফ প্লেন হচ্ছে এটা, সেই ডিরেকশন আমরা নর্মালটাকে ড্র করবো। ঠিক আছে, বাহিরের ডিরেকশন। জি স্যার, বুঝতে পারছি। এখন লাইনের সাথে জাস্ট এটার আউটার নর্মাল জাস্ট একটা ভেক্টরের ডট প্রোডাক্ট বের করতে পারি আমরা। ঠিক আছে, সেটা দিয়ে আমরা দেখতেছি যখন
এন্টারিং হবে তখন হচ্ছে কি অ্যাঙ্গেল 90 থেকে বড় হচ্ছে। অ্যাঙ্গেল 90 থেকে বড় হওয়া মানে ডট প্রোডাক্ট নেগেটিভ হবে। তো বেসিক্যালি ডট প্রোডাক্ট যদি নেগেটিভ হয় আমরা বলতে পারি সেটা এন্টারিং পয়েন্ট। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, পরের কেসটা দেখি যদি কোনো কারো কনফিউশন না থাকে। পরের কেসটা হচ্ছে এটা, যেটা আমার রাইট, আমাকে কিন্তু প্রত্যেকটা এজের সাথে লাইনের ইন্টারসেকশন বের করতে হবে, থাকুক আর না থাকুক। লাইনটা হয়তো এরকম আছে, তারপর আমাকে প্রত্যেকটা এজ দিয়ে কনসিডার করতে হবে, চেক করতে হবে যে তাদের কোনো ইন্টারসেকশন হচ্ছে কিনা। ঠিক আছে, আমি রাইট এজটা দিয়ে যদি কনসিডার করি, রাইট এজে এই পয়েন্টে গিয়ে আমার ইন্টারসেকশন হচ্ছে, তো আমি সেই পয়েন্টে একটা নর্মাল ড্র করলাম। ঠিক আছে, নর্মাল ড্র করলাম এবং আমরা একটা লাইনের ভেক্টরটা আমরা নিলাম। দুটার মধ্যে অ্যাঙ্গেল আমি দেখতেছি এবার, অ্যাঙ্গেলটা আমার 90 থেকে ছোট কিছু একটা ভ্যালু। তার মানে তাদের ডট প্রোডাক্টটা কত হবে? পজিটিভ একটা ভ্যালু হবে। তার মানে এখন যদি ডট প্রোডাক্ট কখনো আমার পজিটিভ কিছু পাই, আমরা সেটাকে বলবো পটেনশিয়ালি হচ্ছে লিভিং পয়েন্ট। বুঝা গেছে? টপের কেসে আমরা চিন্তা করি, টপ এইজটার সাথে যখন আমার লাইনে ইন্টারসেকশন হচ্ছিল, টপ এইজের এই পয়েন্টে ইন্টারসেকশন হচ্ছে, তার উপরে আমরা একটা নর্মাল ড্র করি। ঠিক আছে, নর্মাল ড্র করলাম এবং আমাদের লাইনের ভেক্টরটাকে আমি নিচ্ছি। তাদের অ্যাঙ্গেল আমি দেখতেছি কি 90 থেকে ছোট হবে সবসময়। যদি ছোট হয় ডট প্রোডাক্ট পজিটিভ হবে, আমি পজিটিভ পাইলে সেটাকে পটেনশিয়াল লিভিং পয়েন্ট বলবো। ঠিক আছে, এবং সেই লিভিং পয়েন্টটার টি এর ভ্যালুটাকে আমরা বের করে নিব। ঠিক আছে, তো আমার চারটা এজের জন্য চারটা ইন্টারসেকশনের টি এর ভ্যালু বের হবে। ঠিক আছে, এখন আমি চুজ করব আমাকে কোন পয়েন্টটা ক্লিক করতে হবে। এখন এই জিনিসটা যদি খেয়াল করেন, আমার কিন্তু টি এর ভ্যালুগুলা যখন বের করছি, একটা অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে এখানে আছে। ঠিক আছে, একটা লাইন যদি চিন্তা করেন, লাইনের এইখানে এই এটা হচ্ছে আমার ফার্স্ট, আমার টি এর ভ্যালুটা হচ্ছে সব থেকে ছোট, এই পয়েন্টে গিয়ে হবে। তারপর টি এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি টি 1 বলতে পারি, টি 2 বলতে পারি, টি 3 বলতে পারি, টি 4। ঠিক আছে, চারটা এজ নিয়ে যখন বের করছি, এই টি গুলার একটা অর্ডার আছে। ঠিক আছে, একটা অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে আছে। এখন যখন আমার মানে এখানে আমি ক্লিক করব, আমি কিন্তু দেখতেছি আমার এই দুইটা পয়েন্টে ক্লিক করতে হবে, কারণ এই দুইটা পয়েন্টের মধ্যে আমার স্ক্রিনের বাউন্ডারিটা আছে। ঠিক আছে, আমরা এতটুকু পোর্শন যেহেতু দেখবো, তো এইখানে যদি খেয়াল করে দেখেন পটেনশিয়ালি এন্টারিং যে দুইটা পয়েন্ট আছে, তাদের মধ্যে সব থেকে বড়টা আমরা সবসময় নিব, এবং পটেনশিয়ালি লিভিং যে পয়েন্টগুলো আছে তাদের মধ্যে সবসময় ছোটটা হচ্ছে আমি নিব। আমার পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট আসলো দুইটা, পটেনশিয়ালি লিভিং পয়েন্ট আসছে দুটা। আমি সবসময় পটেনশিয়ালি এন্টারিং এর মধ্যে সবসময় হচ্ছে সব থেকে বড় যেটা আছে সেটা নিব, এবং সবসময় হচ্ছে লিভিং এর মধ্যে সব থেকে ছোট যেগুলো আছে, যে পয়েন্টটা পাবো সেটা নিব। দ্যাট মিনস আমরা এই দুটা পয়েন্ট নিয়েই এই দুটা পয়েন্টে জাস্ট ক্লিক করাবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার গোল। আমার এতক্ষণ আমি দেখলাম যে পটেনশিয়াল এন্টারিং কোনগুলা এবং লিভিং কোনগুলা, সেগুলো আমরা ডট প্রোডাক্ট দিয়ে বের করলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, যেটা টি এর ভ্যালু গুলা বের করব সবগুলা পয়েন্টের। এখন দেখব কি, যেটা টি এর ভ্যালু এন্টারিং এর জন্য সব থেকে বড় সেটা নিব, এবং যেটা টি এর ভ্যালু লিভিং এর জন্য সব থেকে ছোট এটাকে নিব। ঠিক আছে, নিয়ে আমরা এই দুইটা টি দিয়ে যে পয়েন্টটা আছে সেই দুটা পয়েন্টকে বের করব। বের করলে সেই দুটা পয়েন্টেই আমাদের ক্লিপটা করতে হবে। এই জিনিসটাকে বোঝা গেছে? এই যে এই কাজটা এখানে স্যার, দেখানো হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা স্যার এখানে, হ্যাঁ হ্যাঁ বলো। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার যদি স্যার মানে কর্নার পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাইলে কি স্যার যে কোনো একটা আউটওয়ার্ড নর্মাল নিয়ে কাজ করলেই হবে? কর্নার পয়েন্টে ইন্টারসেক্ট করে আহ, জিনিসটা কেমন একটু ইমাজিন করলে, ধরেন এরকম কিছু, মানে স্যার জাস্ট যদি মানে, জি স্যার, এরকম কিছু। সেক্ষেত্রে কি মানে দুইটা আউটওয়ার্ড নর্মাল পাওয়া যায় না? জি স্যার। এইটা হচ্ছে আমরা দেখে বুঝতেছি, কিন্তু আমি যখন আপনাকে একটা লাইনের ইকুয়েশন দিব, সেটা তো দেখে বুঝতে পারবেন না। ঠিক আছে, এরকম কেসের জন্য
মানে সে হিসাবটা কি সেম আসবে স্যার যদি আউটওয়ার্ড নর্মাল যে কোনো একটা নিয়ে হিসাব করি? এখানে তো স্যার দুইটার এটা অ্যাসপেক্টেই এখানে অ্যাঙ্গেল দেখেন এইটা কিন্তু 90 আমার ছোট আসবে। বটমের জন্য একটা নর্মাল হবে, এবং এখানে হচ্ছে আবার রাইটের জন্য কিন্তু আবার করতে হবে। হ্যাঁ, দুটাই সেম পয়েন্টই আমাকে দিবে, রাইট, সেম পয়েন্টই দিবে। আবার এই আচ্ছা, আরেকটা কেস চিন্তা করি, মানে ধরেন যে এরকম কোনো কিছু, একটা নিয়ে করলেই কি হবে এরকম স্যার? এরকম এরকম কেসও তো হইতে পারে, তাই না? এই পয়েন্টেই আমার ক্লিপটা করতে হবে, তাই তো? এখন সেম পয়েন্টই দিবে, রাইট, সেম পয়েন্টই দিবে, কিন্তু আমাকে, আমি যখন এই জিনিসটা মানে এখন দেখে বুঝতেছি যে কর্নারের সাথে ইন্টারসেকশন করতেছে, ঠিক আছে, বাট আপনি নর্মালি ইকুয়েশনের মাধ্যমে যখন আমি একটা কিছুকে ডিল করবো তখন তো জিনিসটা দেখে বুঝতে পারবো না, আমাকে সবগুলা এজের রেসপেক্টে জিনিসটাকে বের করে করতে হবে কাজ, ঠিক আছে? যেটা একটু আগে দেখাইলাম, চারটা কেসের জন্য আমরা চিন্তা করছি। এখানে হ্যাঁ, আমি যদি এই নর্মালের সাথে বের করি যে এই টি এর ভ্যালুটা পাবো, এই নর্মালের সাপেক্ষে যদি আমি ক্যালকুলেশনটা করি, সেম টি এর ভ্যালুই পাবো, সেম টি পাবো, ঠিক আছে, একটা করলে হয়, বাট কিন্তু সেটা কিভাবে বুঝবেন যে দুইটাই সেম পয়েন্ট দিবে? জি ঠিক আছে, স্যার। দেখে হচ্ছে বোঝা পসিবল, যদি আমি প্লট করি জিনিসটা হবে, ঠিক আছে, আমি দেখে বলে দিতে পারবো, কিন্তু এমনি কিন্তু পসিবল না। এটা অ্যালগোরিদমের মাধ্যমে করতে গেলে আমাকে জিনিসটার চারটা এজের রেসপেক্টিভ বের করে দেখাইতে হবে, এটাই হচ্ছে কথা। ওকে স্যার। যদিও আমি যদি এইখানে একটা ধরেন যে নর্মাল আছে, তো এইটার ধরেন রাইটের সাথে কিন্তু এটার কোনো ইন্টারসেকশন নাই, আমি দেখতেছি রাইট এজের সাথে কোনো ইন্টারসেকশন নাই, ঠিক আছে, কিন্তু তারপরে আমাকে রাইট এজের রেসপেক্টের জিনিসটা বের করে দেখতে হবে যে আদৌ কি অ্যাকচুয়ালি পসিবল, বটমের সাথেও দেখতে হবে, ঠিক আছে, কারণ ম্যাথমেটিক্যাল আমি জানি না যে কোন এজের সাথে ইন্টারসেকশন পসিবল, বা আদৌ কি এরকম দুইটা একটা পয়েন্টে গিয়ে জাস্ট ক্লিক করতে হবে কিনা, এরকম কেস হবে কিনা, ঠিক আছে, সেই কারণে সবগুলাই বের করে আমাকে প্রুফ করতে দেখাইতে হবে যে হ্যাঁ, ম্যাথমেটিক্যালি আমরা দেখাইতে পারতেছি আর কি। আচ্ছা, আমার মনে হয় এই জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, যাই হোক, আগের জিনিসটাতে চলে যাই। আহ ব্যাক করি। এখানে আমাদের কি করতে হবে তাইলে? চারটা এজের রেসপেক্টে আমাকে কোনটা পটেনশিয়ালি ইন্টারিং কোনটা পটেনশিয়ালি লিভিং সেগুলা বের করতে হবে। আচ্ছা, এখানে দেখলাম দুইটা পটেনশিয়ালি ইন্টারিং আর দুটা পটেনশিয়ালি লিভিং আসলো। পটেনশিয়ালি ইন্টারিং মধ্যে শর্ট করে নিবেন, ঠিক আছে, শর্ট করে নিবেন এখন পয়েন্টগুলা। এখন আমরা শর্ট করে নেওয়ার পরে পটেনশিয়ালি ইন্টারিং এর মধ্যে যেটা টি এর ভ্যালু বড় হবে সেটা নিব, আর লিভিং এর মধ্যে যেটা ছোট হবে সেটা নিব, ওই দুইটা পয়েন্টে গিয়ে আমরা ক্লিক করে দিব লাইনটাকে, সিম্পল। এখন সব সময় এই ধরনের একটা অর্ডার পাবেন না, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে যেরকম আসলো এন্টারিং আর লিভিং, যে সবসময় আমরা দেখতেছি এন্টারিং পয়েন্টটা, এই এই কেসটার জন্য আমরা দেখতেছি এন্টারিং পয়েন্ট ছোট ছোট আসছে লিভিং এর তুলনায়, লিভিং এর যে দুটা পয়েন্ট আসছে সেগুলো কিন্তু বড় পরে দূরে আছে, কিন্তু সব কেসে আমরা এটা পাবো না, সেটারই আমরা একটা কেস দেখি, চিন্তা করি, ঠিক আছে, এই যে এখানে এখানে দেখানো আছে যে আমরা যখন আহ, এই কেসটা চিন্তা করছি সেখানে ইন্টারিং লিভিং এর তুলনায় ছোট ছিল, ঠিক আছে, তাইলে আমরা ক্লিক করব, এবং এন্টারিং এর জন্য সব থেকে বড়টা নিব এবং লিভিং এর জন্য ছোটটাকে নিব, আচ্ছা, ক্লিক করার জন্য। এখন এখন সব কেসে এরকম হবে না, কিন্তু এন্টারিং সবসময় লিভিং এর তুলনায় ছোট হবে না। কোন কেসটা? এই যে উপরে আরেকটা কিন্তু লাইন ছিল, এটা যদি চিন্তা করেন, এই লাইনটা, এই লাইনে যখন আমরা এন্টারিং এবং লিভিং বের করছিলাম, আমি একটু আগে দেখাইছিলাম, আবার দেখাই, এখানে আমরা আপ মানে আমার হচ্ছে টপ হচ্ছে এজ হচ্ছে এইটা, টপ এজের সাথে লাইনের এই পয়েন্ট ইন্টারসেকশন হচ্ছে, ঠিক আছে, এবং এইটা হচ্ছে আমার তাদের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে এখন এই পয়েন্টে এসে 90 থেকে ছোট আসতেছে, তার মানে তাদের ডট প্রোডাক্ট হচ্ছে পজিটিভ একটা ভ্যালু আসবে, পজিটিভ। আচ্ছা, পজিটিভ ভ্যালু যদি হয় ডট প্রোডাক্ট, তাইলে এই পয়েন্টটাকে কি আমরা ইন্টারিং বলবো না লিভিং বলবো? এই পয়েন্টে গিয়ে আমরা দেখতেছি যে অ্যাঙ্গেল 90 থেকে ছোট আসতেছে, নর্মাল আর হচ্ছে এই লাইনের 90 থেকে ছোট মানে ডট প্রোডাক্ট পজিটিভ হবে, তাইলে সেটাকে আমরা পটেনশিয়ালি একটা লিভিং পয়েন্ট বলবো, এটা একটা পটেনশিয়ালি লিভিং পয়েন্ট।
আবার এই লাইনটা কিন্তু এখানের এই লেফট আমাদের যে এজটা আছে সেটার সাথেও কিন্তু ইন্টারসেকশন করতেছিল। ঠিক আছে, এখন লেফট এজের উপর যদি আমি একটা নর্মালকে ড্র করি, আচ্ছা একটা মিনিট একটু, আচ্ছা, নর্মালটাকে যদি ড্র করেন তাহলে এই লাইনটা আর হচ্ছে আমার নর্মালটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? একটা 90 ডিগ্রির চেয়ে বড় কিছু পাবো। তার মানে ডট প্রোডাক্ট হচ্ছে আমার নেগেটিভ কিছু একটা আসবে, তাইলে এই এই পয়েন্টে যে ইন্টারসেকশন হচ্ছে সেই পয়েন্টটাকে কি আমরা একটা পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট বলতে পারি? এখন যদি এন্টারিং হয় তাহলে দেখেন এই এই পয়েন্টটা হচ্ছে আমার লিভিং পয়েন্ট এবং এটা হচ্ছে পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। এইখানে কিন্তু আমরা দেখতেছি আমাদের পটেনশিয়ালি লিভিং যে পয়েন্টটা তার টি এর ভ্যালু, ঠিক আছে, তার টি এর যে ভ্যালুটা সেটাকে আমরা পটেনশিয়াল লিভিং এর জন্য যে টি এর ভ্যালু পাইলাম ধরেন টিএল, এবং পটেনশিয়ালি পটেনশিয়াল লিভিং পটেনশিয়ালি এন্টারিং এর জন্য যে টি এর ভ্যালুটা পাইলাম সেটাকে আমরা বলতেছি টিই। এইখানে আমরা দেখতেছি টিএলটা টি এর তুলনায় কিন্তু বড়। ঠিক আছে, আমরা যে আগের কেসে দেখছি লিভিং এর পয়েন্ট সবসময় বড় হবে এন্টারিং এর তুলনায়, কিন্তু এখানে আমরা দেখতেছি লিভিং কিন্তু আমার এন্টারিং এর তুলনায় ছোট হয়ে গেছে। পটেনশিয়ালি লিভিং এর যে টি এর ভ্যালুটা সেইটা, এটা ছিল লিভিং এর, ঠিক আছে, এটা ছিল এন্টারিং এর, সেইটার লিভিংটা, লিভিং এর টি এর ভ্যালু এন্টারিং এর টি এর ভ্যালুর তুলনায় ছোট হয়ে গেছে। ঠিক আছে, এই ধরনের কেস গুলাকে আমাদেরকে ইগনোর করতে হবে। কেন ইগনোর করব? এই লাইনটা যদি চিন্তা করেন এটা কিন্তু কমপ্লিটলি আউটসাইড অফ দা ভিইং প্লেন। এটা যদি আমার ভিইং প্লেন চিন্তা করেন, এতটুকু পোর্শন কমপ্লিটলি আউটসাইড, কোনো ক্লিপিং এর দরকারই নাই। এই ধরনের কেস যখন পাবো আমরা জাস্ট ইগনোর করব। যখনই আমার লিভিং এন্টারিং লিভিং এর তুলনায় বড় হবে, এন্টারিং এর টি এর ভ্যালু যদি লিভিং এর তুলনায় বড় হয়, আমরা কমপ্লিটলি হচ্ছে রিজেক্ট করব ওই লাইনটাকে। ওই লাইনটা বোঝায় যে আমার কমপ্লিটলি আউটসাইড হাফ প্লেন আছে। এরকম অনেক কেস হইতে পারে, এরকম এরকম, ঠিক আছে, অনেক কেস হইতে পারে যেগুলা কমপ্লিটলি বাইরে আছে, সেগুলাকে আমার কোনো ক্লিপ করার দরকার নেই। এবং সেই ধরনের কেসগুলাতে সবসময় এন্টারিং লিভিং এর তুলনায় বড় একটা ভ্যালু দিবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার ওভারঅল সাইরাস ব্যাকের লাইন ক্লিপিং অ্যালগোরিদমটা। ঠিক আছে, আচ্ছা, এখানে পুরো অ্যালগোরিদমটা একটা মোটামুটি সামারি করা আছে। এখানে পুরো জিনিসটা বলা আছে যে আমাকে কি করতে হবে। প্রথমে আমাদের নর্মাল গুলা ক্যালকুলেট করতে হবে এবং আমাদের লাইনের এজ গুলার উপর একটা পয়েন্ট আমরা নিব। ঠিক আছে, ওই নর্মালটা কোন পয়েন্টে আমরা ড্র করব সেটার জন্য দেন আমাদের আহ প্রত্যেকটা লাইনের জন্য, এখানে যদি মাল্টিপল লাইন থাকে প্রত্যেকটা লাইনের জন্য আমাদের ক্লিপিং অ্যালগোরিদমটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এবং ফার্স্টে আমরা দেখব আমাদের যে লাইনগুলো আছে লাইনগুলার পি নট আর পি ওয়ান সেম নাকি। যদি সেম হয় সেইগুলাকে আমরা কনসিডার করবো না, কারণ সেম হইলে তো সেটা একটা পয়েন্ট হয়ে গেল। যদি না হয় আমরা কি করব, আমাদের টিই আর টিএলটাকে ইনিশিয়ালাইজ করব। কোন পয়েন্টে আমাকে ইন্টারসেক্ট করতে হচ্ছে, ঠিক আছে, পটেনশিয়ালি ইন্টারিং আর পটেনশিয়ালি লিভিং পয়েন্টগুলো আমাকে বের করতে হবে। এখন পটেনশিয়ালি ইন্টারিং এর মধ্যে আমরা বড়টাকে নিব এবং লিভিং এর মধ্যে ছোটটাকে নিব। সেই কারণে আমরা লিভিংটা ইন্টারিংটাকে আহ ছোট ভ্যালু দিয়ে, সব থেকে ছোট যে ভ্যালু সেটাকে দিয়ে ইনিশিয়ালাইজ করলাম এবং লিভিং এর সব থেকে বড়টাকে দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ঠিক আছে, এখন আমরা চারটা এজের জন্য এখন ক্লিপিং কোনো ইন্টারসেকশন হচ্ছে কিনা বের করবো। এটা লেফট এজ, রাইট এজ, টপ এজ, বটম এজের চারটার জন্য আমরা লাইনের সাথে এই এজের কোনো ইন্টারসেকশন হচ্ছে কিনা বের করব। ফার্স্টে আমাকে চেক করে করতে হবে এন আর ডি এর ডট প্রোডাক্ট কি জিরো হচ্ছে কিনা। জিরো হওয়া মানে হচ্ছে জিরো হওয়া মানে হচ্ছে লাইনটা প্যারালাল আছে এজের সাথে, যে যে ক্ষেত্রে কোনো ইন্টারসেকশন থাকবে না। যদি জিরো না হয় তাহলে আমরা কাজ করব, কি করতে হবে, আমরা যে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলা হবে সেই টি এর ভ্যালু গুলা হচ্ছে আমরা বের করব।
ঠিক আছে, আমাদের চারটা ক্লিপিং এজের রেসপেক্টে। ঠিক আছে, টি এর ভ্যালু গুলা বের করবো এরকম, T1 T2 T3। ঠিক আছে, এবং আমাকে আরেকটা কাজ করতে হবে, এই টি গুলা কি পটেনশিয়ালি এন্টারিং না পটেনশিয়ালি লিভিং সেটা বের করতে হবে। কিভাবে বের করব? এন আর ডি এর ডট প্রোডাক্ট বের এর মাধ্যমে। ঠিক আছে, এন আর ডি এর ডট প্রোডাক্টের মাধ্যমে আমরা বের করব। তাইলে এটা ধরলাম এটা পটেনশিয়ালি এন্টারিং, এটাও পটেনশিয়ালি এন্টারিং একটা পয়েন্ট, এটা একটা পটেনশিয়ালি লিভিং হয়তো আসলো। এখন পটেনশিয়ালি এন্টারিং এর মধ্যে ম্যাক্সিমামটাকে নিব আমরা, পটেনশিয়ালি লিভিং এর মধ্যে মিনিমামটাকে নিব। ঠিক আছে, আরেকটা কেস হচ্ছে যদি আমরা দেখি এখন আমাদের টি এর ভ্যালু, যে ভ্যালুগুলো আসছে ইন্টারিং এবং লিভিং এর, তাদের মধ্যে আবার যদি দেখি ইন্টারিংটা লিভিং এর তুলনায় বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাকে ইগনোর করতে হবে, তার মানে ওটা কমপ্লিটলি আউটসাইড আছে, ভিইং প্লেনের বাইরে, আমাকে ক্লিপ করার দরকার নেই। ঠিক আছে, আদারওয়াইজ যদি এই কেস না হয়, ইন্টারিং যদি লিভিং এর তুলনায় ছোট হয়, সেই ক্ষেত্রে আমাদের যে দুটা পয়েন্ট আমরা বের করছি, যে দুটা পয়েন্টে আমরা টি এবং টিএল বের করছি, সেই টি এবং টিএল এর জন্য যে পয়েন্ট পাবো সেগুলাকে আমরা, সেই পয়েন্টগুলোতে আমরা ক্লিপ করব লাইনটাকে। এটা হচ্ছে ওভারঅল অ্যালগোরিদম। এখন ম্যাথমেটিক্যালি জিনিসটা আরো সিম্পলিফাই করা যায়। ঠিক আছে, সিম্পলিফাই করার জন্য এরকম একটা চার্ট আপনাদের দিয়ে দেওয়া আছে, পরীক্ষায় জাস্ট এটা ইউজ করলেই হবে। ঠিক আছে, যখন ম্যাথ রিলেটেড কোনো ম্যাথ আপনাদের দেওয়া থাকবে, পুরো জিনিসটাকে সিম্পলিফাই করে দেওয়া আছে যে আমার প্রত্যেকটা এজের সাথে মানে ইন্টারসেক্টিং পয়েন্ট যখন আমি বের করব, আমাকে জাস্ট হচ্ছে এই লাস্ট কলামের যে ইকুয়েশনস গুলো আছে সেই ইকুয়েশনস গুলা ইউজ করলেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার টি বের করার ইকুয়েশন। এখন চারটা এজের রেসপেক্টে আমাকে ইন্টারসেকশন বের করতে হবে, ধরলাম এটা লেফট এজ। ঠিক আছে, লেফট এজটা হচ্ছে এটা। এখন লেফট এজের রেসপেক্টে যখন আমরা ইন্টারসেকশনটা বের করব, আমার কিন্তু এই টি এর ইকুয়েশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, এইখানে যেহেতু আমার টি এর ভ্যালুটা বের করতে হবে, এই টি এর মধ্যে আমরা কি বের করার জন্য কি কি লাগবে, আমার ফার্স্টে নর্মালটা লাগবে। এখন লেফট এজের উপর নর্মাল ভ্যালুটা হচ্ছে কি, শুরুতেই বলছিলাম -1 0। লেফট এজের উপর যদি আমি একটা যে কোনো পয়েন্টকে নেই, সেটার সেটার হচ্ছে এক্স এর, বেসিক্যালি ওই এজটার ভ্যালু কত হবে। ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট আমি যদি নেই লেফট এজের উপর, লেফট এজের ইকুয়েশনটা কি অ্যাকচুয়ালি, আমি পয়েন্ট দিয়ে যদি দেখাই আপনাকে, ধরলাম আমার স্ক্রিনের বাউন্ডারিটা হচ্ছে এতখানি অংশ, যার কিছু কোঅর্ডিনেটস আছে। ঠিক আছে, আমি ধরলাম আমি ফার্স্টে আপনাকে একটা রেক্টেঙ্গুলার স্ক্রিন দিলাম। ঠিক আছে, এই রেক্টেঙ্গুলার স্ক্রিনের কিছু বাউন্ডারিজ থাকবে, দ্যাট মিনস চারটা পয়েন্ট থাকবে। এখন আমাকে দেখতে হবে এই কোন পয়েন্টে, ঠিক আছে, চারটা পয়েন্ট বাউন্ডারি দেওয়া আছে যেটা আমার স্ক্রিনকে আইডেন্টিফাই করতেছে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে আমার স্ক্রিনের সাথে লাইনের কোথায় গিয়ে ইন্টারসেকশন হচ্ছে। পরীক্ষায় এরকম কিছু দেওয়া থাকবে যে স্ক্রিনের হচ্ছে ধরেন চারটা কর্নার পয়েন্ট হতে এরকম, যে আমি ধরলাম এরকম 0 0 2 0, ধরলাম 2 4 0 4, এরকম কিছু। ঠিক আছে, এখন লেফট এজের ইকুয়েশনটা কি হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এক্স এর মিনিমাম পয়েন্ট কিন্তু এটা, মানে এখানে যতগুলো এক্স এর ভ্যালু আছে, ঠিক আছে, এই লাইনের ইকুয়েশন, লেফট এজটার ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, দ্যাট মিনস এটা আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু এক্স মিনিমাম, যে ভ্যালুটা আছে এই মিনিমাম ভ্যালুটা। ঠিক আছে, এই এই লেফট এজটার উপর যদি যে কোনো একটা পয়েন্ট নেই আমরা, যে কোনো একটা পয়েন্ট পি আমাকে নিতে হবে। ঠিক আছে, এই পি পয়েন্টার জন্য এই পয়েন্টের ভ্যালু কি হবে, যে কোনো একটা পি পয়েন্টকে আমি যদি লিখি এখানে নেই, এই পি পয়েন্টটার ভ্যালু হবে হচ্ছে আমার, এখানে যেই পয়েন্টেই নেই না কেন, এক্স এর ভ্যালু কিন্তু আমার সবসময় 0 হবে। ঠিক আছে, জাস্ট ওয়াই এর ভ্যালুটা ভ্যারি করবে, আমি যদি ওয়াই নিচে নেই ওয়াই এর ভ্যালু ছোট কিছু হবে, উপরে নিলে বড় কিছু হবে। তো আমি পি, এই কোয়েশনে পি আমার লাগবে। ঠিক আছে, পি এর ভ্যালু হবে কি, এক্স মিনিমাম আর যে কোনো একটা ওয়াই যেটা এই বাউন্ডারির মধ্যে আছে। এখন আমার হচ্ছে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডি। ডি ডি হচ্ছে কি, ডি হচ্ছে আমার লাইনের
ভেক্টরটা P1 মাইনাস P0 যেটা দেওয়াই থাকবে, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এন ভেক্টরটা হচ্ছে জানি, ঠিক আছে, যেটা শুরুতে দেখাইলাম। এখন আরেকটা জিনিস লাগবে, P0 মাইনাস পি, সেটা আমরা ইজিলি বের করতে পারি। আমাদের P0 পয়েন্ট আমরা জানি স্টার্ট পয়েন্ট, ঠিক আছে। স্টার্ট পয়েন্টকে আমরা x0 y0 দিয়ে ধরেন ডিনোট করলাম। এখন x0 y0 যদি আমার স্টার্ট পয়েন্টটা হয়, আর যে কোনো একটা পয়েন্ট আমি এজের উপরে নিছি হচ্ছে পি, পি পয়েন্টটা হচ্ছে এরকম কিছু একটা হবে, তাদের মধ্য মানে ভেক্টরটা কি হবে, P0 মাইনাস পি। এখানে P0 মাইনাস পি লাগতেছে দেখে আমি এই জিনিসটা বের করলাম, ঠিক আছে। x0 এর থেকে আমরা পির এক্সটাকে মাইনাস করতেছি এবং মাইনর থেকে আমরা ওয়াইটাকে মাইনাস করতেছি। তো বেসিক্যালি সব মানে সবকিছুর বটম লাইন যেই জিনিসটা সেটা হচ্ছে সব এই ভ্যালুগুলাকে যদি আমরা আমাদের এই ইকুয়েশনে বসাই, টি এর যে ইকুয়েশন আছে বসাইলে লেফট এজের জন্য ইকুয়েশন হচ্ছে এইটা। এই ইকুয়েশনটা আমাকে কি দিবে, একটা টি এর ভ্যালু দিবে, সেটা হচ্ছে লেফট এজের সাথে লাইনের ইন্টারসেকশন হইলে যেই টি এর ভ্যালুটা সেই টি এর ভ্যালুটা আমাকে দিবে। সিমিলারলি রাইট এর জন্য ইকুয়েশন হচ্ছে এটা, রাইট এজের সাথে আমার লাইনের যে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হবে সেই পয়েন্টটা আমরা জাস্ট এই সিম্পল ইকুয়েশনে ইউজ করে বের করতে পারি। এখানে সবগুলা জিনিস আমাদের জানা আছে। এক্স নট দেখেন, এক্স নট হচ্ছে লাইনের শুরুর পয়েন্টটা জানি। এক্স ম্যাক্সটা কি, এখানে স্ক্রিনের যে ম্যাক্সিমাম এক্স এর ভ্যালুটা যেটা হচ্ছে দুই, দুই সেটাও জানি। এক্স ওয়ানও জানি, লাইনের হচ্ছে এন্ড পয়েন্টটা। এবং এক্স নটটাও হচ্ছে আমরা জানি, লাইনের স্টার্ট পয়েন্ট। ক্যালকুলেশন করলে আমার রাইট এজের সাথে লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে দিবে। সিমিলারলি এটা বটম এজের জন্য, টপ এজের জন্য চারটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো। এবার একটা টেবিল বানাবো, টেবিলে জাস্ট আমরা ক্লাসিফাই করব কোনটা পটেনশিয়ালি এন্টারিং, কোনটা পটেনশিয়ালি লিভিং। কিভাবে, এই ইকুয়েশন থেকেই কিন্তু বলতে পারি। এই ইকুয়েশনে দেখেন একটা ডি এর ভ্যালু কিন্তু এন ডট ডি হচ্ছে এখানে আমরা নিচের ইকুয়েশনে বের করব, ঠিক আছে। এতটুকু হচ্ছে এন ডট ডি, এন ডট আর ডি এর ডট প্রোডাক্টটাই কিন্তু আমার পটেনশিয়ালি এন্টারিং এবং পটেনশিয়ালি লিভিং এই ভ্যালুটা বের করে দিবে, ঠিক আছে। এই এতটুক যে অংশ নিচের, নিচের জিনিসটার যদি সাইন উপরে ইকুয়েশনে দেখেন যেই ভ্যালুটা পাবো তাকে যদি আমি মাইনাস করি, ঠিক আছে, ডিনোমিনেটরটা থেকেই কিন্তু আমি এন আর ডি এর ডট প্রোডাক্টটা পাবো, ঠিক আছে। নিচের এই ভ্যালুটা ডিনোমিনেটরটা বেসিক্যালি এন আর ডি ডট প্রোডাক্ট ইনটু হচ্ছে -1। তাহলে নিচে যদি ডিনোমিনেটর যা পাবো তাকে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি সেটাই হচ্ছে আমার এন ডট ডি এর ভ্যালু। সেইখান থেকে আমি এগুলাকে ক্লাসিফাই করতে পারবো যে এটা কি আমার পটেনশিয়ালি এন্টারিং নাকি এটা পটেনশিয়ালি এন্টারিং, এটা পটেনশিয়ালি লিভিং, পটেনশিয়ালি লিভিং। এখন সিম্পলি আমি এখানে জাস্ট লিখে দিব এটা পটেনশিয়ালি এন্টারিং, এটা পটেনশিয়ালি এন্টারিং, এটা হচ্ছে পটেনশিয়ালি লিভিং, এটা পটেনশিয়ালি ধরলাম লিভিং একটা পয়েন্ট। এখন এন্টারিং এর মধ্যে বড়টাকে নিব আর হচ্ছে লিভিং এর মধ্যে ছোটটাকে নিব, ঠিক আছে। এবং এই দুটার জন্য যেই যদি ভ্যালিড হয়ে থাকে, ঠিক আছে, আমার যদি এই টিআরটা টিভির থেকে হচ্ছে ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি দুইটা পয়েন্টকে বের করব, এই দুটা পয়েন্টে গিয়ে আমি ক্লিক করে দিব। এই জিনিসটা কি বোঝা গেছে কি বললাম? কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ইন্টারিং লিভিং কিভাবে বের করতে হয় এবং এখানে ইন্টারসেকশন পয়েন্ট গুলা কিভাবে বের করতে হয়, ম্যাথ কখনো দিলে কি পারা যাবে? সিম্পলি এই কোয়েশ্চেন গুলা ইউজ করব, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। না স্যার। ওকে, এই জিনিসটা আপনাদের দেখে রাখেন, ঠিক আছে। যা যা বললাম আমার রেকর্ডিংও আছে, এইটা কি বললাম কি
দেখাইলাম, এগুলো একটু ভালো করে দেখে। এই লেকচারে আমি সাইরাস বেকের কোনো ম্যাথস রাখি নাই, ঠিক আছে? জাস্ট এই অ্যালগোরিদমটা এবং তার এক্সপ্লেনেশনটা এখানে আছে। বাট পরীক্ষায় আপনাকে কিন্তু কোনো কিছু সিমুলেট করতে দেওয়া হইতে পারে। তখন আমি হয়তো বললাম যে কোন পয়েন্টে গিয়ে ক্লিক করবে, তখন এইখানে যা বুঝাইছি, যা যা বললাম, সেই জিনিসগুলো ফলো করে কাজটা করতে হবে। আপনারা জাস্ট এরকম একটা লাইন নিয়ে, এরকম একটা স্ক্রিনের এইরকম কিছু কোঅর্ডিনেটস নিয়ে জিনিসটা একটু বের করে দেখবেন ম্যাথমেটিক্যালি, তাইলে এই জিনিসটা পারবেন। ওকে, তাইলে আমরা পরের টপিকে যাই। পরের টপিকটা একটু কুইক যাব, কারণ আমাদের এখানে বেসিক কিছু থিওরিটিক্যাল জিনিসপাতি জাস্ট আছে, ঠিক আছে? তো অপারেশনস বিফোর অ্যান্ড আফটার রাস্টারাইজেশন, রাস্টারাইজেশনের আগে কি হয় এবং পরে কি হয়, এগুলা নিয়ে কিছু জিনিস এখানে বলা আছে যেগুলো আমরা সবাই জানি, ঠিক আছে? আমাদের গ্রাফিক্সের একটা পাইপলাইন আছে। পাইপলাইনে প্রথমে হচ্ছে আমরা ভার্টেক্স শেডারের মধ্যে ভার্টেক্স প্রসেসিং করি। ভার্টেক্স শেডারে হয় যে এই জিনিসগুলো মেইনলি মডেলিং, ভিইং, প্রজেকশন, ট্রান্সফরমেশন, আর আমাদের ফাইনাল হচ্ছে স্ক্রিন, অরিজিনাল কোঅর্ডিনেটটাকে স্ক্রিন স্পেসে আমরা নিই, ঠিক আছে? এই ধরনের কাজগুলো আমরা করি। বেসিক্যালি ট্রান্সফরমেশন করে গুলা করি আমরা ভার্টেক্স শেডারে, যেগুলা কিন্তু আমরা সব দেখছিলাম। মডেলিং ট্রান্সফরমেশন হচ্ছে আমার রোটেশন, শিয়ারিং, স্কিনিং। ভিইং ট্রান্সফরমেশন হচ্ছে আমার একটা আমরা ভিইং ট্রান্সফরমেশন পড়ছি, ঠিক আছে? যেমন আমাকে হয়তো ভিইং ট্রান্সফরমেশনের মধ্যে অনেক ধরনের ট্রান্সফরমেশন আমরা দেখছি, যে ক্যামেরা নিয়ে আমাদের ডিল করা লাগতে পারে, ঠিক আছে? বা ফাইনালি আমাদের আউটপুটটা আমরা ভিউপোর্ট ট্রান্সফরমেশনের মাধ্যমে স্ক্রিনে দেখাই, ঠিক আছে? এগুলা কিছু ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি। তারপর প্রজেকশন ট্রান্সফরমেশন আমরা দেখছি, যেটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? তারও কিছু ম্যাট্রিক্স থাকে। তো এই ম্যাট্রিক্সের কাজগুলো আমরা ভার্টেক্স শেডারে করে থাকি, ঠিক আছে? তারপর সেগুলো আমরা, সেই ট্রান্সফরমেশন গুলো করে আমরা পরবর্তীতে সেটাকে পরের স্টেজে পাঠিয়ে দিই, ঠিক আছে? যেখানে জিওমেট্রিটাকে ট্রান্সফর্ম করা হয়, ঠিক আছে? মানে আমার যদি তিনটা পয়েন্ট থাকে, তিনটা পয়েন্টের উপর কিছু প্রসেসিং করলাম, প্রসেসিং করে ধরলাম পয়েন্টগুলো এরকম হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা কি করি, জিনিসগুলো কানেক্ট করি, অ্যাসেম্বল করি, দেন আমরা সেগুলাকে রাস্টারাইজ করি, ঠিক আছে? দ্যাট মিনস রাস্টারাইজ মিনে এগুলো কোন পিক্সেলের মধ্যে পড়তেছে, পিক্সেলগুলো সিলেক্ট করি। ফাইনালি হচ্ছে আমরা সেটাকে কালার করি, ঠিক আছে? পিক্সেলস গুলাকে কালার করি। তো এই স্টেজ গুলা সবগুলাই হচ্ছে এখন পর্যন্ত আপনাদের দেখাইছি, ঠিক আছে? কিভাবে রাস্টারাইজেশন করতে হয়, ভার্টেক্স শেডারের মধ্যে কি এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যে হয়, ম্যাট্রিক্স গুলার কাজ কি। তারপরে হচ্ছে জিনিসগুলাকে আমরা রাস্টারাইজ করার পর হচ্ছে জিনিসগুলোকে ইন্টারপোলেশনের মাধ্যমে কিভাবে কালার করি, সেগুলো কিন্তু লাস্ট ক্লাসে দেখাইছি, ঠিক আছে? তো ইন্টারপোলেশন পর্যন্ত মোটামুটি দেখাইছি, কালারিং স্টেজ পড়তো। এখন কথা হচ্ছে মানে কালারিং করাই শুধু ইম্পর্টেন্ট না, এখানে আরো কিছু জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধরলাম আমার কিন্তু এখানে মাল্টিপল অবজেক্ট নিয়ে ডিল করা লাগতে পারে, ধরলাম এটা একটা অবজেক্ট ওয়ান, এটা দুই। এখন এই জিনিসটা জানা ইম্পর্টেন্ট যে কোনটা মাল্টিপল অবজেক্ট যদি আমার নিয়ে কাজ করা লাগে, সেই ক্ষেত্রে কোনটা সামনে আছে এবং কোনটা পিছে আছে, এই জিনিসটা জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আমার পিছের জিনিসটাকে শুধু কালার করলেই হবে না। যদি পিছের অবজেক্টটা একটা সামনের অবজেক্ট দিয়ে ঢাকা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার ওই ঢাকা পড়া অংশটুকুকে আমার সামনের অবজেক্টটা দিয়ে হচ্ছে মানে কাভার করতে হবে সামহাও। ওই অংশটুকুকে আমি কালার করতে পারবো না, ঠিক আছে? এই কাজটা এখন আমাদের নিয়ে ডিল করতে হবে, যে এই কাজটাকে আমরা বলি ওক্লুশন, ঠিক আছে? ওক্লুশন কিভাবে নিয়ে আমাদের কাজ করতে হবে। ওক্লুশন জিনিসটা কি, যদি আমার মাল্টিপল অবজেক্ট থাকে যেটা একটা আরেকটাকে ওভারল্যাপ করে আছে, ঠিক আছে? এই ওভারল্যাপিং এর কনসেপ্টটাকে আমরা বলি ওক্লুশন। যদি ওক্লুশন হয়, আমি কিন্তু একটা অবজেক্টকে পুরোপুরি দেখাবো না, ঠিক আছে? যেই পার্টিকুলার অংশটুকু শুধু মানে কোনো অংশ দ্বারা কাভার না হয়, কোনো অবজেক্ট দ্বারা কাভার না হয়, শুধুমাত্র ততটুকু অংশ আমরা দেখাবো। এখন ওক্লুশনটা করার জন্য কিছু অ্যালগোরিদমস আছে। একদম নেইভ অ্যালগোরিদম হচ্ছে পেইন্টার্স অ্যালগোরিদম। পেইন্টার্স অ্যালগোরিদমে আমরা যেটা করি, এখানে যদি আমার তিনটা অবজেক্ট থাকে, ধরলাম এটা অবজেক্ট ওয়ান, এটা অবজেক্ট টু, অবজেক্ট থ্রি। তিনটা অবজেক্টের তিনটা ডেপথ থাকে, ঠিক আছে? ধরলাম অবজেক্ট ওয়ানের ডেপথ হচ্ছে 22, অবজেক্ট টু এর ডেপথ হচ্ছে 18, অবজেক্ট থ্রি এর ডেপথ হচ্ছে 10। এই অবজেক্ট গুলাকে আমরা এখন কি করব, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব, ঠিক আছে? ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে সর্ট করব। তাইলে আমার অবজেক্ট ওয়ান হচ্ছে ফার্স্টে, তারপর হচ্ছে অবজেক্ট টু, তারপর অবজেক্ট থ্রি। এখন আমি ফার্স্টে যে অবজেক্টটা আছে ডিসেন্ডিং অর্ডারে, তাকে ফার্স্টে কালার করব। দ্যাট মিনস
অবজেক্ট ওয়ানটাকে ফার্স্টে ড্র করব আমি স্ক্রিনে। তার মানে অবজেক্ট ওয়ান আমার ড্র হইলো। নেক্সট আমি অবজেক্ট টুটাকে ড্র করব। ঠিক আছে, অবজেক্ট টুটাকে আমি যদি ড্র করি, এইখানে আসলো। ঠিক আছে, যে একটা মিনিট একটু আমি ব্রেক নিচ্ছি একটা। আচ্ছা, তো আমরা কি করলাম, আমাদের তিনটা অবজেক্টকে হচ্ছে আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করলাম। ঠিক আছে, তাদের ডেপথের মাধ্যমে, যেটা দূরে আছে, যেটা ডেপথটা বেশি সেটাকে ফার্স্টে নিব, তারপরে যেটা আছে ডেপথের ভ্যালু 18 আছে 2 নাম্বারটা কিনলাম, তারপর 3 নাম্বার। এখন আমি তাইলে যেটা ডেপথ সব থেকে বেশি, ডিসেন্ডিং অর্ডারে যেটা প্রথমে আছে সেটাকে ফার্স্টে ড্র করব, তারপর সেকেন্ডটাকে আমি ড্র করব। ঠিক আছে, তাইলে সেকেন্ডটা যদি প্রথমটার উপরে থাকে, প্রথমটাকে কাভার করে, তাহলে কিন্তু সেকেন্ডটা প্রথম কালারটাকে ওভারল্যাপ করে দিবে। ঠিক আছে, এরপর আমি আমার সবার শেষে যেটা আছে, ঠিক আছে, এর পরেরটাকে আমি নিব। 3 নাম্বার অবজেক্টটার ডেপথ হচ্ছে এর পরে আছে, সব থেকে ছোট আছে। ঠিক আছে, আমি এখন সেইটাকে সবার লাস্টে ড্র করব। ঠিক আছে, তো সবার লাস্টে যদি ড্র করি, সেটা যদি এখানে থাকে, 3 নাম্বার অবজেক্টটা কিন্তু আমার 2 আর 1কে ঢেকে দিবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এই জিনিসটাকে এভাবে দেখেন, ডেপথের জিনিসটা, ওক্লুশন জিনিসটাকে এভাবে হ্যান্ডেল করতে পারতেছি। ঠিক আছে, যেটা সব থেকে দূরে সেটাকে ফার্স্টে ড্র করব, দেন হচ্ছে আমি একটা এর পরে যেটা সেটাকে ড্র করব। ঠিক আছে, সো ফ্র্যাগমেন্টের কালার গুলো একটা আরেকটাকে ঢেকে দিবে এতে করে। ঠিক আছে, এখন এইটা কিছু সমস্যা আছে, কেউ কি বলতে পারবেন? এটা খুবই নেইভ একটা অ্যালগোরিদম, সব কেসে হচ্ছে এটা কিন্তু কাজ করবে না। কোন কেসে কাজ করবে না? জিনিসটা হচ্ছে ওক্লুশন যখন হয়, সেটা কিন্তু এত মানে নেইভ ভাবে থাকে না যে প্রত্যেকটা অবজেক্টেরই ডেপথ একটা জায়গায় ফিক্স থাকে। বিষয়গুলো অনেক কমপ্লেক্স ওয়েতে থাকে। ঠিক আছে, যখন একটা অবজেক্ট একটা অবজেক্টকে ওভারল্যাপ করে, সেই ক্ষেত্রে কিন্তু মানে যদি চিন্তা করে দেখেন, একটা জাস্ট পয়েন্টে হচ্ছে সে তো অবজেক্টটাকে ঢেকে দিচ্ছে। অবজেক্টটার বেসিক্যালি ডেপথের ইনফরমেশন ইজ নট ফিক্সড, একটা ভ্যালু হয়। আমি যদি এখানে একটা অবজেক্ট চিন্তা করি, এইটা আমার হয়তো এইটার ডেপথের ভ্যালু একরকম, এই পয়েন্টে গিয়ে ডেপথের ভ্যালু আরেক রকম হইতে পারে। ঠিক আছে, এই ধরনের কেস হইতে পারে। তো আমি পেইন্টার্সে আমি পুরো জিনিসটাকেই বলে দিছি যে এখানে ডেপথ হচ্ছে একটা ভ্যালু। ঠিক আছে, কিন্তু নর্মালি কিন্তু অবজেক্ট এরকম হয় না। ঠিক আছে, অবজেক্টের ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ডেপথের ইনফরমেশন থাকে। যদি ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ডেপথের ইনফরমেশন থাকে, সেই জিনিসটাকে সর্ট করাটা কিন্তু ডিফিকাল্ট। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু পেইন্টার্স অ্যালগোরিদম নিয়ে আমরা কাজ করতে পারবো না। হয়তো এইরকম কেস যদি হয়, ঠিক আছে, এই ধরনের কমপ্লেক্স কেস গুলাতে আমরা দেখতে পারবো কি, এই একটা অবজেক্ট যদি দেখেন, সেটা কিন্তু পার্টিকুলার একটা পয়েন্টে হয়তো আমার আরেকটা অবজেক্টের পিছনে আছে, কিন্তু অন্য আরেকটা অবজেক্টের মানে অন্য আরেকটা পয়েন্টে কিন্তু সে আবার ওই পয়েন্ট অবজেক্টটার সামনেও থাকতে পারে। ঠিক আছে, এরকম কেস হইতে পারে। এখন ওইটাকে কেমনে আপনি ডিল করবেন প্রিন্টার্স এর মাধ্যমে, সেটা করা পসিবল না। ঠিক আছে, এটার জন্যই হচ্ছে আমরা ওক্লুশনের জন্য ডিফারেন্ট একটা অ্যালগোরিদম হচ্ছে এখানে ফলো করে থাকি, যেটাকে আমরা বলি জেড বাফার অ্যালগোরিদম। এখন জেড বাফার অ্যালগোরিদমের জন্য আমাদের আরেকটা জিনিস লাগে, সেটাকে হচ্ছে ফ্রেম বাফার। ফ্রেম বাফারটা কি? ফ্রেম বাফার হচ্ছে মেমোরির একটা পার্টিকুলার পোর্শন। ঠিক আছে, যেই পোর্শনে আমরা আমাদের যে স্ক্রিনে যে কালার গুলা শো করব, ঠিক আছে, ওই কালারের ডেটাগুলা হচ্ছে থাকে। ঠিক আছে, র্যামের একটা পার্টিকুলার পোর্শন, যেটা আমি ধরলাম আমার এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করাইতে হবে। এখন ট্রায়াঙ্গেলটাকে ড্র করাইতে হলে প্রত্যেকটা যে পিক্সেলের ভ্যালু হচ্ছে আছে, সেই পিক্সেলের ভ্যালুগুলা, এটা যদি একটা ট্রায়াঙ্গেল হইতো, ঠিক আছে, পিক্সেলের ভ্যালুগুলা, এই প্রত্যেকটা পিক্সেলে যে ভ্যালুগুলা বসবে, সেই ভ্যালুগুলা হচ্ছে আমরা আমাদের এই ফ্রেম বাফারটাতে রাখি। ফ্রেম বাফার কি করে? ফ্রেম বাফার হচ্ছে আমাদের স্ক্রিনের যে পিক্সেলের ভ্যালুগুলা সেইগুলাকে হোল্ড করে। ঠিক আছে, এটা একটা 1-to-1 ম্যাপিং বলতে পারি আমি। ফ্রেম বাফার হচ্ছে পিক্সেলের সাথে এটা 1-to-1 ম্যাপিং করে, যে কোন পিক্সেলে কোন ভ্যালুটা বসবে সেই জিনিসটা রাখে।
ঠিক আছে, এটা একটা র্যামের পার্টিকুলার পোর্শনে থাকে। এবার সে হচ্ছে জেড বাফারটা কেমনে কাজ করে। জেড বাফারে কিন্তু আমার এই ফ্রেম বাফারের সাথে আরেকটা জিনিস রাখতে হয়, সেটা হচ্ছে আমার ডেপথের ইনফরমেশনটা। আরো কথায় যদি মানে স্পেসিফিক ভাবে বলি, সেটা হচ্ছে লোয়েস্ট পার্টিকুলার একটা পিক্সেলে লোয়েস্ট ডিস্টেন্স কোন অবজেক্টটার আছে সেইটা আমাদের ট্র্যাক রাখতে হবে। ঠিক আছে, পেইন্টার্স অ্যালগোরিদমে আমরা দেখি ফর ইচ পিক্স ফর ইচ অবজেক্ট, ঠিক আছে, ইচ অবজেক্ট আমরা দেখি যে কোনটা হচ্ছে কাছে আছে, ক্লোজেস্ট যেটা আছে সেটারই নিব। সরি, ক্লোজেস্ট না, আমরা হচ্ছে যেটা ফারদেস্ট সেটাকে আগে ড্র করব, ফারদেস্টটাকে আগে ড্র করব। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ডিসেন্ডিং অর্ডার ড্র করতে থাকবো। ঠিক আছে, দেখবো কোনটা দূরে আছে সেটাকে নিব, সেটার আগে ড্র করে দিব, তারপর করব। এবং জেড বাফারে আমরা যেটা করে প্রত্যেকটা অবজেক্টকে দেখি না, আমরা দেখি প্রত্যেকটা পিক্সেল থেকে। এই যে আমি যদি এটাকে আমি আমার একটা স্ক্রিন চিন্তা করি, এই পিক্সেলটা থেকে কোন অবজেক্টটা কাছে আছে, সেটা কি অবজেক্ট 1 নাকি হচ্ছে অবজেক্ট 2। ঠিক আছে, এই পয়েন্টে গিয়ে দেখি যে অবজেক্ট 1 কাছে আছে না অবজেক্ট 2 কাছে আছে। যেটা কাছে থাকবে সেটার ইনফরমেশন আমরা একটা আলাদা বলতে পারি মেমোরির একটা আলাদা পোর্শনে রেখে দিব। ঠিক আছে, যেটাকে আমরা বলি জেড বাফার। জেড বাফার হচ্ছে আমার ডিস্টেন্সটাকে ট্র্যাক করবে, যে এই পোর্শনে আমি দেখতেছি অবজেক্ট 2টা হচ্ছে কাছে আছে এই পয়েন্টে, এই পিক্সেলের জন্য, তো অবজেক্ট 2টার ডিস্টেন্স আমরা রেখে দিব। ঠিক আছে, এবং ফ্রেম বাফারে আমরা যেটা সব থেকে কম ডিস্টেন্স থাকবে সেটার কালারটা রাখবো। ঠিক আছে, ফাইনালি আমরা সেটা দিয়ে কালার করব। জিনিসটা যদি একটু দেখাই, আমার মনে হয় জিনিসটা এক্সাম্পল দেখালে বেশি ক্লিয়ার হবে। এখানে আমাদের জেড বাফারের জন্য দুটো জিনিস রাখতে হবে, একটা হচ্ছে ফ্রেম বাফার, দ্যাট মিনস কালারের প্রত্যেকটা পিক্সেলের জন্য ক্লোজেস্ট যেই জেডটা আছে, ক্লোজেস্ট যেই জেড আছে তার অবজেক্ট মানে জেড এর ভ্যালুটা রাখতে হবে, ক্লোজেস্ট যে অবজেক্টটা আছে তার জেড এর ইনফরমেশনটা রাখতে হবে, এবং সেই পার্টিকুলার ওই জেড এর জন্য যে কালারটা আছে সেই কালারটাকে রাখতে হবে। ফ্রেম বাফারের মধ্যে কালারকে রাখবো এবং জেড বাফারের মধ্যে আমরা জেড এর ভ্যালুটাকে রাখবো। একটা এক্সাম্পল দেখাই। ঠিক আছে, এটা আমার ফ্রেম বাফার যেটা 8 জিবি ভ্যালুগুলা রাখে, এবং এটার সাথে আমার একটা জেড বাফার রাখতে হবে যেটা ডিস্টেন্সের ভ্যালুগুলো রাখবে, ক্লোজেস্ট যে ডিস্টেন্সটা। একটা এক্সাম্পল দেখাই, আপনার তাইলে বুঝতে সুবিধা হবে। আমাদের জেড বাফারের জন্য এটা হচ্ছে ধরলাম আমার অবজেক্ট এ, এবং এটা হচ্ছে অবজেক্ট বি। এখন আমরা দেখব প্রত্যেকটা পিক্সেলের জন্য কোন অবজেক্টটা হচ্ছে কাছে আছে। এটা আমি ধরতে পারি একদম ইনিশিয়াল আমার পিক্সেল। ঠিক আছে, স্ক্রিনের অবস্থা যেখানে পিক্সেলস গুলাকে আমি এটা হচ্ছে জেড বাফারটা। ঠিক আছে, ইনিশিয়ালি জেড বাফারটাকে আমি সবগুলাকে ইনফাইনাইট ধরে নিচ্ছি, কারণ আমার ক্লোজেস্ট যেটা থাকবে, এ যদি কাছে থাকে এটাকে আমি ট্র্যাক করব, যদি বি কাছে থাকে বি কে আমি আপডেট করব আমার জেড বাফারে। তো ফার্স্টে আমি এটা নিয়ে কাজ করি। ঠিক আছে, এর ডেপথের ইনফরমেশন হচ্ছে এরকম ধরে। ঠিক আছে, এই অবজেক্টটার প্রত্যেকটা ডেপথের ইনফরমেশন এটা। এখন আমার ইনিশিয়ালি জেড বাফার ছিল এটা। ঠিক আছে, সো ইনিশিয়ালি জেড বাফার এটা, আমি মিনিমাম যে জেড এর ইনফরমেশন গুলো আছে সেটা নিব এ আর জেড এর মধ্যে। ঠিক আছে, যদি নেই আমার স্ক্রিনের অবস্থাটা এরকম হবে। ঠিক আছে, এগুলা ইনফাইনাইটের মধ্যে সাথে এই ভ্যালুগুলা যদি নেই, মিনিমাম হচ্ছে এগুলাই আমার, যেখানে যেখানে 5 আছে সেইগুলাই হচ্ছে মিনিমাম ভ্যালু। ঠিক আছে, তা আমার অবজেক্ট এ আমি দেখতেছি এখানে এই পয়েন্টগুলাতে মিনিমাম যে অবজেক্টের যে ডিস্টেন্সের ভ্যালুগুলা সেগুলো দিয়ে আমি আপডেট করলাম। এবং এটা যখন করছি আমি কিন্তু সাথে ফ্রেম বাফারটাকেও আপডেট করছি, যে ফ্রেম বাফারে যেহেতু অবজেক্টে এই পয়েন্টে গিয়ে আমি কম পাইছি, তো তার যে 8 জিবির ভ্যালুটা সেটা আমি এখানে রাখছি। দেন আমি এখানে অবজেক্টের জন্য 8 জিবির ভ্যালুটা রাখছি, এটা হচ্ছে 8 জিবির ভ্যালুটা রাখছি। এটা হচ্ছে ফ্রেম বাফার। ঠিক আছে, এটা হচ্ছে ডেপ বাফার, জেড বাফার। ঠিক আছে, নেক্সট আমি অবজেক্ট বি হচ্ছে আমার এটা। অবজেক্ট বি এর সাথে আমি দেখবো এখন কারেন্ট যে আমার পিক্সেলের অবস্থা, জেড বাফারের যে অবস্থা। ঠিক আছে, সেটার সাথে আমি অবজেক্ট বিটার জেড এর ভ্যালুগুলা কম্পেয়ার করব। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট বি, এটা হচ্ছে অবজেক্ট বি, এবং এটা হচ্ছে আমার জেড বাফারটা।
এখন আমি দেখতেছি এখানে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি চিন্তা করবো। এখানে আমি দেখতেছি 7 আছে, এখানে 5 পাইছি, যেটা অবজেক্ট এর জন্য ছিল। 7 আর 5 এর মধ্যে 5টা হচ্ছে ছোট। তা আমি এটাকেই দেখাবো এখানে। তো আমি এটাকে আর আপডেট করবো না, যেগুলো ছোট পাবো সেগুলো দেখাবো। 6 আর 7 এর মধ্যে 5ই হচ্ছে, 5 আর এর সাথে 6 7 কম্পেয়ার করলে 5ই ছোট হয়। এখানে দেখতেছি হচ্ছে আমরা 5 আর হচ্ছে 5, সো এখানে হচ্ছে কিছু করার দরকার নেই। 6 7, আচ্ছা এই পয়েন্টে এসে গিয়ে দেখতেছি, দেখেন 4 পাইছি এবং এটা হচ্ছে 5। তো এই 5টাকে আমরা 4 দিয়ে আপডেট করে দিব, ঠিক আছে। দেন এই পয়েন্টে এসে আমরা 3 পাইছি, যেটা 5 ছিল, এটা হচ্ছে 2। দেন হচ্ছে এগুলা 3 4 5 6 7, যেখানে আমরা ক্লোজেস্ট ডিস্টেন্স পাবো সেইগুলা, সেই পয়েন্ট গুলা দিয়ে হচ্ছে আমরা জাস্ট আপডেট করে দিব আমাদের জেড বাফারটাকে, ঠিক আছে। এখন সাথে সাথে কিন্তু আমার শুধু জেড বাফার না, ডেভ ডেভ আমার যে ফ্রেম বাফারটা আছে, ফ্রেম বাফারটাকেও কিন্তু আপডেট করতে হবে। যেগুলাতে আমি ডেপথের ভ্যালু আপডেট হয়েছে সেগুলোর জন্য আমার কিন্তু ফ্রেম বাফারটাকেও আপডেট করতে হবে। দ্যাট মিনস এই পয়েন্টে গিয়ে যদি আমার ডেপথ চেঞ্জ হয়ে যায়, এই পয়েন্টে কিন্তু আমি বিয়ের কালারটা বসাবো এখানে ফ্রেম বাফারে গিয়ে, ঠিক আছে। এই পয়েন্টে গিয়ে আমার ফ্রেম বাফারের বি অবজেক্টটার ভ্যালুটাকে আমার রাখতে হবে, ঠিক আছে। সো জেড বাফারে আমরা জেড এর ইনফরমেশন আপডেট করি, যেটা কাছে পিক্সেলের জন্য, যে অবজেক্টটার ডিস্টেন্সটা কাছে থাকে সেটাকে নেই, এবং ওই পয়েন্টের যে মিনিমাম ডিস্টেন্স থাকে সেই পোর্শনটার কালারটা নেই। এটা কি বোঝা গেছে কিভাবে কাজ করে জেড বাফারটা? তো এখানে আমরা দেখতেছি আমার অবজেক্ট এর কিছু কালার আছে এখানে, এবং অবজেক্ট বি এর আছে, ঠিক আছে, যেহেতু দুটার মধ্যে একটা ওভারল্যাপিং আছে। এই জিনিসটা কি বোঝা গেছে? সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আপনারা আছেন কিনা শিওর না, বাট আচ্ছা যাই হোক। আহ, তো এইখানে পরীক্ষায় আপনাদের আইদার ধরেন জেড বাফার নিয়ে এই ধরনের সিমুলেটেড কিছু করতে বলা হইতে পারে, অথবা এই জিনিসটা কিভাবে কাজ করে এটার এক্সপ্লেনেশন জানতে চাওয়া হইতে পারে, ঠিক আছে। তো দুটা জিনিসই কনসেপ্টটা বুঝলেই পারা যাবে, খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে। আমরা জেড এর ইনফরমেশনটা ট্র্যাক করবো আর ফ্রেম বাফারটাকে আপডেট করবো সবসময়, এটাই। এখন এখানে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট। এখানে ধরেন যদি দুটার মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকে, ধরেন এই পয়েন্টে আমি দেখতেছি জেড এর ইনফরমেশন, এই বি পয়েন্টটা হচ্ছে জেড কম আছে, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে জেড এর ভ্যালু বেশি এই পিক্সেলের জন্য, ঠিক আছে। তার মানে কি, আমি বুঝবো যে এখানে বি হচ্ছে কাছে আছে, বি হচ্ছে ফরগ্রাউন্ডে আছে, এবং এ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আছে। এখন যদি ধরেন বি অবজেক্টটা ট্রান্সপারেন্ট হয়ে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই ক্ষেত্রে কি করব? এই জিনিসটা অলরেডি আমি আপনাদের পড়াইছি। সেই ক্ষেত্রে কিন্তু বি এর কালারটা দিয়ে অ্যাকচুয়ালি কালার করলে হবে না, সেই ক্ষেত্রে আলফা কম্পোজিটিং অ্যাপ্লাই করতে হবে। ওই আপনাদের যে লেকচার 2 এর যে আমি জিনিসগুলো টপিকটা পড়াইছিলাম, আলফা কম্পোজিটিং, সেইটা হচ্ছে লাগবে, ঠিক আছে। তখন কিন্তু এই জিনিসটার মাধ্যমে কালার করতে হবে, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমও আমি দিতে পারি, যে আলফা কম্পোজিটিং এর সাথে এই জেড বাফারের একটা মিক্স করে ধরেন প্রবলেম হচ্ছে পাইতে পারেন। তো এইগুলো একটু ভালো করে দেখেন, দুইটা জিনিস কিভাবে এক করে আমার কাজ করতে হতে পারে। আচ্ছা, মোটামুটি আমার মনে হয়, আচ্ছা আরেকটু পরে যাই, আপনাদের অল্প একটু বাকি আছে। নেক্সট আমাদের আরেকটা টপিক দেবো, এটা খুবই সিম্পল, খুবই ছোট্ট একটা টপিক, ছোট দুইটা টপিক আছে আর, ঠিক আছে, পড়ায় দিই। প্রথম টপিকটা হচ্ছে অ্যালাইজিং। অ্যালাইজিং হচ্ছে একটা প্রবলেম। প্রবলেমটা অনেকটা এরকম, দেখেন আমরা যখন লাইন ড্রয়িং অ্যালগোরিদম নিয়ে কাজ করছি ধরেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিক্সেলস গুলাকে সিলেক্ট করতে করতে একটা লাইন তৈরি করছি। তো পিক্সেল গুলা সিলেক্ট করছি আর সেগুলোকে কালার করছি, পিক্সেল গুলো সিলেক্ট করে সেগুলোকে কালার করছি। এখন কালার করছি যখন, লাইনটা কিন্তু এরকম কিছু একটা পাইছি। লাইনটা আমরা স্মুথ একটা লাইন পাই নাই, লাইনটা এরকম একটা আনস্মুথ একটা লাইন পাইছি। এই আনস্মুথ লাইনটা পাওয়ার কারণটা হচ্ছে আমার স্ক্রিনটা হচ্ছে কিছু পিক্সেলস নিয়ে তৈরি। এখন পিক্সেলস গুলা সংখ্যা ধরেন যদি আমার রেজুলেশন কম হয়ে থাকে, পিক্সেলের সংখ্যা কম হবে। পিক্সেলের সংখ্যা কম যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে
আমার একটা পিক্সেল থেকে আরেকটা পিক্সেলের যে কালারের যে চেঞ্জটা, সেটা একটা শার্প একটা ট্রানজিশন হচ্ছে এখানে দেখতেছেন। এই শার্প ট্রানজিশনিং এর জন্য আমার জিনিসটাকে এরকম আনস্মুথেড একটা লাইন দেখায়। এই প্রবলেমটাকে বলি আমরা অ্যালাইজিং প্রবলেম, বা এটা আরেকটা নাম আছে স্টেয়ার ক্রেজিং প্রবলেম। ঠিক আছে, দেখেন এটা সিঁড়ির মতো দেখতে, স্টেয়ার কেসের মতো লাগে, স্টেয়ার কেসিং প্রবলেম বলি আমরা এটাকে। ঠিক আছে, তো আনস্মুথেড একটা জিনিস আসে, ঠিক আছে, যখন আমরা একটা লাইন বা এই ধরনের এজ কে নিয়ে ড্র করতে চাই। এই প্রবলেমটাকে হচ্ছে কিভাবে আমরা দূর করতে পারি। একটা ওয়ে হইতে পারে, হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে আমার তো রেজুলেশন বাড়াইলে হয়, স্ক্রিনের রেজুলেশন বাড়াইলে এই ধরনের প্রবলেম হয় না। নর্মালি আপনারা দেখতে পারেন যে আপনার এখানে উইন্ডোজের মাধ্যমে রেজুলেশন বাড়াইলে কমাইলে কোনো কিছুর, বা স্ক্রিনেরও পুরানো দিনের মনিটর নিয়ে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে কম রেজুলেশনের স্ক্রিন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন এই ধরনের প্রবলেম গুলো দেখা দেয়। এখন আপনার যদি এখনকার দিনের মনিটর ইউজ করেন, সেই ক্ষেত্রে তাদের রেজুলেশন অনেক হাই, অনেক ছোট ছোট পিক্সেলস, অনেক অসংখ্য পিক্সেলস তারা ইউজ করে, যেটা হচ্ছে আমার বাই ডিফল্ট হচ্ছে এই এই জিনিসগুলো হ্যান্ডেল করে। আমি বলতে পারেন যে হ্যাঁ, রেজুলেশন বাড়াইলেই তো হইলো, স্ক্রিন ভালো রেজুলেশন নেই, তো সেটা হইলে আমার কিন্তু একটা অপটিমাল সলিউশন হবে না। ঠিক আছে, সেটা আমার এক্সপেন্সিভ একটা সলিউশন হবে। আমি রেজুলেশন যত বাড়াবো, আমার স্ক্রিনের জন্য ভালো স্ক্রিন আমাকে মনিটর নিতে হবে। ঠিক আছে, তার কস্টিং বাড়বে। অ্যালগোরিদমের মাধ্যমে জিনিসটা কিভাবে হ্যান্ডেল করা যায়, এটা সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, তো এটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এন্টি অ্যালাইজিং টেকনিক্স আছে, অনেক ধরনের এন্টি অ্যালাইজিং টেকনিক্স আছে। আমরা হচ্ছে একটা অ্যালাইজিং টেকনিক, এন্টি অ্যালাইজিং টেকনিক হচ্ছে দেখবো। ঠিক আছে, দেখেন এখানে আমাদের স্মুথ ট্রানজিশনটাকে আমাদের জাস্ট এরকম একটা, আমাদের সেই শার্প ট্রানজিশনটা ছিল স্টেয়ারকেজিং প্রবলেম যেটা গানা হচ্ছিল, সেটা একটা স্মুথের ট্রানজিশনে আমরা আনতে চাচ্ছি, যাতে করে আমার এজ গুলা এরকম মানে এত শার্প না মনে হয়। ঠিক আছে, একটা লাইনের মতোই মনে হয় যদি দূর থেকে দেখি। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের এন্টি অ্যালাইজিং এর মাধ্যমে কিভাবে করতে পারি। এর মধ্যে একটা অনেক ধরনের, আমি যেটা বলতেছিলাম অনেক ধরনের টেকনিক্স আছে। একটা টেকনিক হচ্ছে বক্স ফিল্টারিং বা সুপার স্যাম্পলিং, আমরা এটা হচ্ছে দেখবো। ঠিক আছে, এই টেকনিকে আমরা যেই কাজটা করি, একটা লাইন যখন আমরা দেখি যে স্ক্রিনের উপর দিয়ে যায়, ঠিক আছে, এখন স্ক্রিনটা তো কিছু পিক্সেলস দিয়ে তৈরি, তাই না, পিক্সেলস দিয়ে তৈরি। এখন আমরা এতক্ষণ যে কাজটা করতেছিলাম, পার্টিকুলার একটা পিক্সেলের উপর যদি এই লাইনটা পড়তো, সেটাকে কমপ্লিটলি কালার করে দিছিলাম ওই লাইনের কালারটা দিয়ে। ধরলাম ব্ল্যাক কালার, আমার লাইনটা ব্ল্যাক, কমপ্লিটলি ব্ল্যাক করে দিছিলাম। ঠিক আছে, 100% ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাক করে দিছিলাম। ঠিক আছে, যেটার কারণে আমার শার্প ট্রানজিশনিংটা দেখাইছিল। এখন আমরা করব কি, একটু অন্যভাবে কাজ করব আমরা। আমাদের এই পিক্সেলস গুলাকে, এই পিক্সেলস, প্রতিটা পিক্সেল যদি এরকম হয়, প্রত্যেকটা পিক্সেলকে কিছু আরো সাব পিক্সেলস কে ভাগ করব, যেটাকে আমরা বলতেছি সুপার স্যাম্পলিং। ঠিক আছে, প্রত্যেকটা পিক্সেলকে কিছু সাব পিক্সেলে ভাগ করব। এখন একটা পিক্সেল তো ফিক্সড, তাকে আবার সাব পিক্সেলে কেমনে ভাগ করব? এটা কি আদৌ পসিবল? জিনিসটা আসলে মানে টেক ফিজিক্যালি যদি চিন্তা করেন পসিবল না, কিন্তু আমরা জিনিসটাকে কিন্তু কনসেপচুয়ালি মানে ম্যাথমেটিক্যালি করতে পারি। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি চিন্তা করি যে আমাদের একটা পিক্সেলকে আরো অসংখ্য কয়েকটা কিছু সাব পিক্সেল আমি ভাগ করলাম। এখন দেখবো কি আমাদের যে লাইনটা আছে, সেই লাইনটা অ্যাকচুয়ালি কতগুলা পিক্সেলের মধ্য দিয়ে পাস করতেছে। ঠিক আছে, ধরলাম আমাদের এই লাইনটা, এই ছবিটাকে যদি দেখেন জুম করে, এই লাইনটা, এই পিক্সেলটাকে আমরা সাব পিক্সেলে ভাগ করছি। এই পিক্সেলটাকে আমরা 25টা সাব পিক্সেল এখানে ভাগ করছি, একটা পিক্সেলকে 25টা। এখন আমরা যখন দেখতেছি লাইনটা, লাইনটা যখন জুম ইন করে দেখলাম, লাইনটা দেখলাম যে 25টার মধ্যে 4টা পিক্সেলের মধ্যে কমপ্লিটলি হচ্ছে পাস থ্রু করছে। ঠিক আছে, কমপ্লিটলি হচ্ছে 4টা পিক্সেলের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, যখন কালার করব, আগের তো কমপ্লিটলি ব্ল্যাক করতাম, এখন আমরা 4টার মধ্যে যেহেতু কমপ্লিট, 4টা সাব পিক্সেলের মধ্যে কমপ্লিটলি গেছে। ঠিক আছে, সাব পিক্সেলের মধ্যে কমপ্লিটলি গেছে, এখন আমরা কি করব, 4টার মধ্যে দিয়ে যেহেতু গেছে, চার 25টা থেকে 4টা যে গেছে, তার একটা রেশিও বের করব। ঠিক আছে, তো রেশিওর একটা পার্সেন্টেজ বের করব যে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি পিক্সেলকে হচ্ছে এই লাইনটা কাভার করছে। আমরা দেখতেছি 16% পিক্সেলকে সে কাভার করতেছে। যদি সেই পার্সেন্টেজটা দিয়ে আমরা এখন কালার করে দিব, যদি ব্ল্যাক কালার হয় ব্ল্যাক, গ্রে কালার হইলে আমরা গ্রে কালার করব। আগে
কমপ্লিটলি যদি গ্রে কালার করা থাকলো কমপ্লিটলি 100% দিয়ে কালার করতাম। এখন দেখবো আমরা যে সাব পিক্সেল ভাগ করছি, সাব পিক্সেলস এর মধ্যে দিয়ে কয়টার মধ্যে দিয়ে গেছে লাইনটা। এখন যতগুলোর মধ্যে দিয়ে গেছে তত পার্সেন্ট আমরা কালার করব। ঠিক আছে, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে যদি দেখি যে এই পিক্সেলটার মধ্যে দিয়ে দেখতেছি যে আমরা আবার 25টার মধ্যে 20টা পিক্সেল সাব পিক্সেলের মধ্যে দিয়ে হচ্ছে লাইনটা গেছে। ঠিক আছে, যদি দেখি যে 20টার মধ্যে গেছে, আমরা 80%, যেহেতু 20টা হচ্ছে 25টার মধ্যে হচ্ছে 80%, 80% হচ্ছে আমরা গ্রে কালার করব। যদি ব্ল্যাক কালার করতে বলে ব্ল্যাক, অথবা লাইনটা যদি অন্য কালার হয়ে থাকে রেড কালার হয়, 80% রেড কালার করব। ঠিক আছে, যে কালার আমরা কমপ্লিটলি একটা কালার দিয়ে না করে দেখবো কতগুলো সাব পিক্সেলস এর মধ্যে দিয়ে গেছে তত পার্সেন্ট কালার করব। এরকম যদি করি ফাইনাল আউটপুটটা এরকম কিছু একটা পাবো। দেখেন প্রত্যেকটা পিক্সেলের কালার আমরা ডিফারেন্ট কিছু পাবো। এরকম করলে আমার ট্রানজিশনটা কিন্তু এরকম শার্প হচ্ছে না, স্মুথ একটা ট্রানজিশন আমরা পাচ্ছি, যেটাই হচ্ছে আমার এন্টি অ্যালাইজিং প্রবলেমটাকে, মানে অ্যালাইজিং প্রবলেমটাকে অনেকখানি হচ্ছে সলভ করতেছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার বক্স ফিল্টারিং বা সুপার স্যাম্পলিং টেকনিক্স। কারো কি কোনো কনফিউশন আছে, কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এইখানে থিওরিটিক্যাল জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে, আপনার একটু থিওরিটি পার্টটা হচ্ছে এখানে ভালো করে দেখেন। লাস্ট একটা টপিক আছে, ছোট্ট টপিক, এটা হচ্ছে সম্পর্কে একটু বলা যায়। দুইটা স্লাইড আছে আর। ঠিক আছে, অনেক সময় নিয়েছে, আপনাদের আর নিব না। আহ, এর মাঝে আপনারা একটু কাইন্ডলি আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, তাই না? আচ্ছা, এক মিনিট। ব্যাক, আমাদের লাস্ট টপিকটা হচ্ছে ব্যাকফেস কালিং। ঠিক আছে, ব্যাকফেস কালিংটা কি জিনিস সেটা নিয়ে যদি একটু কথা বলি। আহ তো এটার জন্য চিন্তা করেন আমার একটা 3D অবজেক্ট আছে, যে কোনো একটা 3D ধরলাম কিউব আছে আমার কাছে। এখন একটা 3D কিউবের কিন্তু 6টা ফেস থাকে, আপনারা জানেন। এখন 6টা ফেসের মধ্যে কিন্তু আমরা যখন সেটাকে স্ক্রিনে দেখি, 6টা ফেসকে আপনি একসাথে কখনোই দেখতে পারবেন না। ঠিক আছে, 6টা ফেসকে একসাথে কখনো দেখা পসিবল না। আমরা অ্যাটমোস্ট হচ্ছে এই ক্ষেত্রে 3টা ফেসকে দেখতে পারবো। তো পিছনে কিন্তু কিছু ফেস আছে যেগুলা সামনের ফেস দ্বারা ঢেকে যাচ্ছে। ঠিক আছে, তো ওই ফেস গুলাকে কিন্তু আমার রেন্ডার করার কোনো প্রয়োজন নাই। ইনফ্যাক্ট ওই ফেস গুলা নিয়ে আমার কোনো ধরনের অপারেশন করারই দরকার নেই, কোনো ধরনের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার দরকার নেই, কোনো ধরনের কিছু করার দরকার নেই, ওক্লুশনেও হ্যান্ডেল করার দরকার নেই, কিছুই করার দরকার নেই। আমরা কিন্তু সব কমপ্লিটলি ওই যেগুলা পিছনের ফেসে থাকবে আগেই জানি, সেই ফেসগুলাকে কিন্তু কমপ্লিটলি ইগনোর করে নিতে পারি আগেই। সেগুলাকে বাদ দিয়ে যেগুলো সামনের ফেস আছে সেই অংশগুলোকে নিয়ে আমরা যে শুধু কাজ করতে পারি। এই কাজটাকে আমরা বলতেছি ব্যাক ফেস কালিং। ঠিক আছে, কালিং মিনস হচ্ছে কিল করা। ঠিক আছে, আমরা ওই যে ফেস গুলা অপোজিট ডিরেকশনে আছে, ক্যামেরা থেকে অপোজিট ডিরেকশনে আছে, সেইগুলোকে আমরা কমপ্লিটলি ইগনোর করতে পারি। ঠিক আছে, কিল করতে পারি। তো সেইগুলা, এই প্রসেসটাকে আমরা বলতেছি ব্যাক ফেস কালিং। ঠিক আছে, তো ব্যাক ফেস কালিং কি, রিমুভাল অফ প্রিমিটিভ ফেসিং অ্যাওয়ে ফ্রম দি ক্যামেরা, ক্যামেরার অপোজিট ডিরেকশনে যেই ফেস গুলো আছে সেগুলাকে রিমুভ করার প্রসেসটাকে বলতেছে ব্যাক ফেস কালিং। ঠিক আছে, তো পলিগনস দ্যাট ফেস অ্যাওয়ে ফ্রম দি আই আর সার্টেন টু বি ওভারড্রন বাই পলিগনস দ্যাট ফেস দ্য আই। ঠিক আছে, পলিগন যেগুলা, যেই অংশটা ফেসটা আই এর ডিরেকশন আছে সেটা কিন্তু কমপ্লিটলি ওভারড্র হয়ে যায়, যেগুলো আই এর থেকে বিপরীত ডিরেকশনে আছে। তো ব্যাক ফেসটা বিপরীত ডিরেকশনে আছে, ফ্রন্ট ফেসটা সামনের ডিরেকশনে আছে, সামনের ফেসটা ব্যাক ফেসকে ওভারড্র করে দিবে। ঠিক আছে, তো আমরা পিছের যে ফেসগুলো আছে সেগুলোকে কমপ্লিটলি, ঠিক আছে, কাল করতে পারি পাইপলাইনে শুরু হওয়ার আগে। তাতে করে আমার জিনিসটা কিন্তু প্রসেসটা অপটিমাইজড হবে। ঠিক আছে, এইটাকেই আমরা ব্যাকফেস কালিং বলতেছি। এখন ব্যাকফেস কালিং কিভাবে করব? খুবই সিম্পল। ঠিক আছে, সিম্পল একটা প্রসেসের মাধ্যমে করবো। আরো যদি বলি, সিম্পল একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা জিনিসটা চেক করতে পারি। আমাকে এখানে জাস্ট ফেস গুলা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, দেখতে হবে যে কোন ফেসটা সামনে আছে কোনটা পিছনে আছে, পিছনে গুলাকে আমরা বাদ দিয়ে দিব, সেগুলাকে আর পাইপলাইনে আমরা পাঠাবো না। এখন কি করতে হবে আমাদের? ব্যাক ফেস বের করার জন্য ধরেন আমার কাছে একটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট।
ঠিক আছে। আচ্ছা, অবজেক্টটা এইভাবে চিন্তা করি। এটা আমার একটা অবজেক্ট, যার এইটা হচ্ছে ক্যামেরা, আমার আই পজিশন হচ্ছে এইটা, ঠিক আছে, বা ক্যামেরা পজিশন হচ্ছে এইটা, এটা হচ্ছে আই। তো এই অবজেক্টটাতে আমরা দেখতেছি আই পজিশনের রেসপেক্টে এটা হচ্ছে ফ্রন্ট ফেস এবং এটা হচ্ছে ব্যাক ফেস আমি বলতে পারি। ঠিক আছে, আই থেকে আমরা কিন্তু যদি তাকাই, এই পোর্শনটা, এই ফেসটা আমরা দেখতে পাওয়ার কথা না। এখন আমরা করব কি, এই যে প্রত্যেকটা ফেসে আমরা একটা নর্মাল ড্র করব। ধরি আমি, আমার হচ্ছে ব্যাক ফেস যেহেতু এটা, পিছের ফেসে আর ডিরেকশনে আমি একটা আউটওয়ার্ড নর্মাল ড্র করলাম আগের মতোই, যেটা আপনাদের লাইন ক্লিপিং এও দেখাইছে আউটওয়ার্ড নর্মাল কিভাবে ড্র করতে হয়। তো ব্যাক ফেসে আমরা একটা আউটওয়ার্ড নর্মাল ড্র করব, ঠিক আছে, সেটাকে আমরা এন বলতেছি। দেন আমাকে কি করতে হবে, এই যে আউটওয়ার্ড নর্মাল করলাম যেই পয়েন্টটাতে, সেই পয়েন্টে আই থেকে সেই পয়েন্টের ডিরেকশনে আরেকটা নর্মাল ড্র করব, আরেকটা হচ্ছে ভেক্টর ড্র করব আমি। ঠিক আছে, সেই ভেক্টরটাকে আমি ভি বলতেছি। এখন আমরা দেখব কি এই ভি ভেক্টরটা আর এন ভেক্টরটার অ্যাঙ্গেল কতখানি আছে। আমি দেখতেছি কি যখনই একটা ফেস ব্যাক ফেস হিসেবে থাকে, তখন এন ভেক্টরটা তার আউটওয়ার্ড নর্মাল আর হচ্ছে এই যে আমাদের ভি ভেক্টরটা আই থেকে ওই পয়েন্টের ডিরেকশনে যে ভেক্টরটা ছিল, সেই ভেক্টরটার অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে সবসময়। এখন 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে, সবসময় পজিটিভ একটা ভ্যালু হবে। যদি এরকম হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ফেসটা অ্যাকচুয়ালি আমার অবজেক্টটার ব্যাক ফেস। এখন ব্যাক ফেস হইলেই আমরা এরকম কেস যদি দেখি, একটা ফেস তার ডিরেকশনে আই থেকে তার ডিরেকশনে যে ভেক্টরটা, তাদের ডট প্রোডাক্ট যদি জিরো হয়, আমি সেটাকে আইডেন্টিফাই করতে পারি ব্যাক ফেস, এবং ব্যাক ফেস হইলেই আমি এই ফেসটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিতে পারি। আমি ফ্রন্ট ফেসের একটা এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে ধরেন একটা ফ্রন্ট ফেস, এই ফেসটা হচ্ছে আমার ফ্রন্ট ফেস এই অবজেক্টটার। ঠিক আছে, ফ্রন্ট ফেসের উপর একটা নর্মাল আউটওয়ার্ড নর্মাল ড্র করলাম এবং ওই পয়েন্টের ডিরেকশনে আই থেকে একটা ভেক্টর নিলাম। ঠিক আছে, এখন ভেক্টরটাকে এক্সটেন্ড করলাম। এটা হচ্ছে আমার ভি ভেক্টর, এটা ইন ভেক্টর। তাদের অ্যাঙ্গেল আমি দেখতেছি, অ্যাঙ্গেলটা কি হচ্ছে, 90-র তুলনায় বড় হচ্ছে। তাইলে তাদের ডট প্রোডাক্ট অবশ্যই নেগেটিভ একটা ভ্যালু হবে। নেগেটিভ হইলে আমি সেটাকে বলতে পারি ফ্রন্ট ফেস। ফ্রন্ট ফেস হইলে আমাকে ফ্রন্ট ফেস হইলে আমাকে সেই ফেসটাকে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, সেটাকে আমরা কাল করতে পারবো না বা বাদ দিতে পারবো না। ঠিক আছে, সো এই দুটো ইকুয়েশন দিয়ে আমি এন আর ভি ভেক্টরটা, এই দুটা ডট প্রোডাক্টের মাধ্যমে কোন ফেসগুলোকে আমরা রাখবো এবং কোনগুলাকে কাল করব সেই জিনিসটাকে বের করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এই ব্যাকফেস কালিং অ্যালগোরিদমটা কিন্তু শুধুমাত্র সলিড অবজেক্টের জন্য কাজ করবে। ঠিক আছে, কোনো ধরনের ট্রান্সপারেন্ট অবজেক্টের জন্য কাজ করবে না। এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ ব্যাকফেস কালিং এর। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজটা কি, ট্রান্সপারেন্ট অবজেক্টের জন্য কাজ করবে না। ধরেন এটা একটা ট্রান্সপারেন্ট কিউব, বা ট্রান্সপারেন্ট ধরলাম আমি, একটা গ্লাস একটা ট্রান্সপারেন্ট অবজেক্ট হইতে পারে। ঠিক আছে, গ্লাস একটা ট্রান্সপারেন্ট অবজেক্ট। তো গ্লাসের সামনের দিকে এটা, পিছের দিকে এটা, কাচের গ্লাস। এখন যদি পিছের অংশটা বাদ দেই, কমপ্লিটলি কিন্তু আমি কাল করে ফেলা মানে বাদ দিচ্ছি, কিন্তু একটা ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্য দিয়ে তো আমি পিছের অংশটাও দেখতে পাই। ঠিক আছে, এখন ট্রান্সপারেন্ট হইলে আমি কিন্তু ব্যাকফেস কালিংটা করতে পারবো না। ঠিক আছে, কমপ্লিটলি আমি পিছের ফেস গুলোকে বাদ দিতে পারবো না। অনলি সলিড অবজেক্টের ক্ষেত্রে এগুলো কাজ করবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, পরীক্ষায় কিন্তু আসতে কোশ্চেন দিতে পারি আমি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা একটু ইয়ে করেন এটা নিয়ে, যে ব্যাকফেস, আমরা তো সামনের পিছের যে অংশ, মানে ধরুন কোন একটা অবজেক্ট সামনে আছে, কোন একটা পিছনে আছে, এটা কিন্তু আমরা ওক্লুশনের মাধ্যমে করতেছি, জেড বাফার অ্যালগোরিদমের মাধ্যমে। তাইলে আমার ব্যাকফেস কালিংটা কেন লাগতেছে? ঠিক আছে, এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করেন। এইটার অ্যান্সার কি কারো জানা আছে? আমরা কিন্তু দুইটা অ্যালগোরিদম দেখছি, দেখেন। আমরা কিন্তু জেড বাফার অ্যালগোরিদম দেখছি, যার মাধ্যমে একটা অবজেক্ট যদি সামনে থাকে আর একটা পিছে থাকে,
তাহলে একটা একটাকে যে ঢেকে দিচ্ছে, সেই ঢেকে দেওয়ার কাজটা আমরা জেড বাফারের মাধ্যমে করতে পারতেছি। কিন্তু ব্যাক ফেস কালিং এও তো আমরা এটা দেখেন, পিছের ফেস সামনে ফেস দিয়ে ঢেকে যাচ্ছে, এটাই করতেছি। তাহলে কেমনে, কেন ব্যাক ফেস কালিং জেড বাফারের অ্যালগোরিদম থেকে ডিফারেন্ট? কারোর কাছে এই অ্যান্সারটা জানা আছে? এটাই লাস্ট, কেউ কি বলতে পারবেন এটা? আচ্ছা, যদি না পারেন এটা নিয়ে একটু চিন্তা করেন, ঠিক আছে? এই অ্যান্সারটা আমি আপনাদের জন্য ওপেন রেখে দিলাম, ঠিক আছে? তো যা যা পড়াইলাম আজকে খুবই ইম্পর্টেন্ট। সাইরাস বেকের ম্যাথ এখানে কোনো প্রবলেম রাখা নাই, বাট ম্যাথ অবশ্যই অবশ্যই করবেন। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন?